টাইপের একটা আচ্ছা বুঝতে পারছি। আপনি আমার যতটুকু মনে হচ্ছে স্যার আমারটা স্যার 2018 ভার্সন তো স্যার, এখানে স্যার আমার সেভ করতে একটু সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি, তার আগে ম্যাটল্যাবটা ওপেন করছি। জি স্যার। আপনাদের ম্যাক্সিমামের কি 2015 ভার্সন না, নাকি সবারই 2018? স্যার আমার 2018, আমার হচ্ছে সিসো টুলে কিছু প্রবলেম হচ্ছিল, ওপেন করলে হচ্ছে নরমালি যেটা দুইটা উইন্ডো পপ আপ হওয়ার কথা সেখানে হচ্ছে একটা উইন্ডো থাকে, ডিফারেন্ট উইন্ডো আসতেছে, পরে হচ্ছে সেগুলো স্যার একটু ইস্যু। আচ্ছা আমি একটু বলে নিই, আমি হচ্ছে আপনাদের 2019 ম্যাটল্যাব হচ্ছে কয়েকদিন আগে ইউজ করতাম। ওইটাতে হচ্ছে মানে ওরা এখন পর্যন্ত এগুলাতে আসলে ক্র্যাক ভার্সন, তো আমাদের 15 হচ্ছে মাঝে মধ্যে প্রবলেম করে। তো আমরা আসলে নেটে যেগুলো পাই এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ক্র্যাক ভার্সন। তো আমি যখন 19 ইউজ করতাম তখন আসলে সিমুলিংকে আমি এই ধরনের প্রবলেমগুলো দেখতাম আর কি। তো এরপরে হচ্ছে আমি এই এটা মানে আনইনস্টল করে দিছি আর কি, করে আমি আসলে 15 ইউজ করি এখন। এটা আমি জানি না যে আসলে ক্র্যাক ভার্সনের কারণে কি সফটওয়্যারের ভিতরে আসলে আমার জানা মতে কেউ তো লাইসেন্স ভার্সন ইউজ করেন না, না কেউই করে না আর কি, কেউ ইউজ করে না। তো ক্র্যাক ভার্সনে স্যার প্রবলেম থাকে, যত আপডেট হচ্ছে ভার্সনগুলো তত ক্র্যাক গুলোতে প্রবলেম পাওয়া যায় বেশি। এনে যেটা হচ্ছে যে 15টা আসলে মোটামুটি ক্র্যাক বললেও আসলে এটা মানে ডেন্সলি ইউজড হচ্ছে আর কি। আপনারা যদি ইউটিউবে যান অনেকে আসলে টিউটোরিয়াল বা এই রিলেটেড ব্যাপার স্যাপারগুলো আসলে 15 এ আসলে সলভ করেন আর কি। তো এটাতে যেটা মনে হচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে আসলে মানে গ্যাপ, সফটওয়্যার বিল্ড আপের যে গ্যাপটা এটা আসলে একটু কম 15 এ। অন্য ভার্সন গুলোতে এর থেকে হায়ার ভার্সন গুলোতে হয়তো গ্যাপটা একটু বেশি যদি আমরা ক্র্যাক ভার্সন ইউজ করি আর কি। তো এইটা বেটার হয় যে আসলে মানে অ্যাডভান্স থাকা ভালো, বাট যদি আসলে প্রবলেম ফেস করি সেক্ষেত্রে আসলে সে অ্যাডভান্সের আসলে কোনো ভ্যালু নাই আর কি। তো সেক্ষেত্রে 0.01 গেইনের জন্য স্যার মানে অনেক ভ্যারি করতেছে স্যার, এরকম স্যার মানে দেখলাম যে স্যার হঠাৎ স্যার এরকম গেইনের জন্য ভ্যারি করবে স্যার। আচ্ছা লেট মি শেয়ার মাই স্ক্রিন। আচ্ছা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আপনারা কি সিসো টুল থেকে শুরু করেছেন নাকি সিমুলিং থেকে ডাইরেক্ট শুরু করেছেন নাকি এটা? সিসো টুল স্যার, এখানে সিসো টুল। আচ্ছা আচ্ছা এরকম দুইটা উইন্ডো পপ আপ করার কথা, কিন্তু আপনাদের কি একটা উইন্ডো আসছে এটা বলতেছেন? আমাদের স্যার সিসো ডিজাইন এটা আসে না স্যার, আমাদের সাথে আসে স্যার কন্ট্রোল সিস্টেম ডিজাইন। আচ্ছা কন্ট্রোল সিস্টেম ঠিকই আসে স্যার, কন্ট্রোল সিস্টেম ডিজাইন, ওটার নামটা চেঞ্জ করা হয়েছে আর কিছুই না। আর স্যার চারটা এরকম আসে স্যার, কিন্তু স্যার ওই যে উপরে যে স্যার একটা বার থাকে না স্যার, এডিট ভিউ ডিজাইন অ্যানালাইসিস, এইটা স্যার থাকে না স্যার। আচ্ছা টুলবার একদমই থাকে না এখানে? না স্যার এটা থাকে না, এটার বদলে স্যার অন্য কিছু থাকে স্যার, মানে প্রিফারেন্স থাকে। আমি স্যার সেট করতে পারি স্যার, সবকিছুই সেট করা যায়, কিন্তু স্যার আমি একটা ফাইল সেভ করার পরে আবার যখন ওপেন করি স্যার গেইন টেইন সব মানে পোল জিরো এগুলো স্যার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা ফার্স্ট অফ অল আপনি সেভটা করেছেন কোন ইয়েতে? আমার কথা হচ্ছে আমরা ম্যানুয়ালি একটা সেভ দেখিয়েছিলাম, ওটা কিন্তু মানে সেভ না অ্যাকচুয়ালি, ওটা কিন্তু হচ্ছে প্রিন্ট টু ফিগার। এই যে ফাইলে গিয়ে দেখেন একটা হচ্ছে সেভ সেশন আর একটা হচ্ছে প্রিন্ট। আপনি কোনটা করেছেন? সেভ সেশন করছিলাম স্যার। সেভ সেশন করেছেন, তো সেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। জি স্যার, এটা স্যার ওপেন করলে স্যার চেঞ্জ হয়ে যাচ্ছে। 2015 এর কেউ কি এরকম প্রবলেম ফেস করতেছেন? কেউ কি করে দেখছেন এখন পর্যন্ত 2015 ভার্সনে? সেভ সেশন করলে ইউজুয়ালি চেঞ্জ হওয়ার কথা না, বুঝতে পারছো তো? ইউজুয়ালি চেঞ্জ হওয়ার কথা না। এখন স্যার আমার মনে হয় স্যার 15 দিয়ে স্যার করা স্যার ভালো হবে স্যার, মানে 18 না এটা তো বেটার। এখন আমরা ডেফিনেটলি তোমাদেরকে বলতে পারি না ব্যাকডেটে যাও, বাট কথা হচ্ছে যে স্যার যেটা বললেন এটা অবশ্যই একটা ভ্যালিড পয়েন্ট, যা আমরা ক্র্যাক ভার্সন ইউজ করতেছি, এটাও আমাদের একটু মাথায় রাখা লাগতেছে। আচ্ছা আমি এখানে একটা জিনিস বলে নেই, আপনারা সবাই 3.1 এ ম্যাটল্যাবের ল্যাব করে আসছেন আর কি। তো এখানে হচ্ছে একটা সিম্পল যেটা ফ্যাক্ট, যেটা যে ক্লোজ অল ক্লিয়ার অল সিএলসি, এই তিনটা কিন্তু কোনো কোড না। তো এই তিনটা লেখার জন্য পরীক্ষায় কিন্তু কোনো মার্কস নাই। সিমিলারলি আপনি যদি এখানে ম্যাটল্যাবের 15 ভার্সন ইউজ করেন বা 20 ভার্সন ইউজ করেন, এই ভার্সনের জন্য কিন্তু কোনো মার্কস নাই। আপনি কতটুকু সাকসেসফুলি এবং এরর ফ্রি সেটা এক্সিকিউট করতে পারছেন সেটাই আসলে হচ্ছে ফ্যাক্ট।
আপনি যদি মনে করেন যে আমি 18 এ আমার এই যে উপরে টুলবার এটা আসতেছে না, বাট আমি সেট করতে পারতেছি, আমার কাজ হচ্ছে, এটাতে কোনো কিছু প্রবলেম আমি আসলে দেখি না আরকি পার্সোনালি। আমার যেটা মনে হয় যে আসলে আমার কাজ হইলেই হয়েছে, সেটা আসলে যে ভার্সনে যাক না কেন। বাট এখন যদি আপনি নিজে প্রবলেম ফেস করেন, তাহলে আসলে আপনি যদি প্রবলেম ফেস করেন, তাহলে আপনি আমাদেরকে বুঝাবেন কেমনে? যদি আপনার আমরা স্যার ওই যে এক্সাম স্যার নেই। আমি যেটা বললাম যে স্যার সেভ করার পরে স্যার আবার যখন ওপেন করি স্যার আমার সব স্যার ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যায় স্যার, আবার স্যার নতুন করে স্যার সেট করতে হয় স্যার। এই জন্যই তাহলে আপনি তো প্রবলেম ফেস করতেছেন, তাহলে আপনার আসলে ডিসাইড কিন্তু করা স্যার উচিত যে লোকেশন কিভাবে হবে। ভ্যালু স্যার সবগুলা স্যার আগের মতনই থাকে, কিন্তু আমাদের উপরে যে এক্সপ্রেশনটা দেখে না ওইটা স্যার পয়েন্টটা এসে পড়ে স্যার। আপনি কি সিসোটুল প্রেফারেন্সেস চেঞ্জ করছিলেন? জি স্যার প্রেফারেন্সেস আমি চেঞ্জ করছি স্যার, অপশনে গিয়ে স্যার ওই যে জিরোজ আর পোলটা অ্যাপ্লাই করছিলাম স্যার। মুশফিক, গতবার কি এরকম একটা প্রবলেম ছিল না, এই যে 18 না 19 ভার্সনে গত সেমিস্টারে? এরকম মানে প্রবলেম এবার ফার্স্ট শুনছি আর কি। আমি না, ওই আসলে যে নতুন গতবার কোন আসলে। একটা স্টুডেন্ট যে আমাদের ল্যাপটপের, মানে ওর ল্যাপটপ ছিল না, ওর ডেস্কটপে পরীক্ষা দিচ্ছিল, ওর হচ্ছে 18 না কোন ভার্সনে সে না মিলাইতে পারতেছিল না কেন জানি ইয়াতে। আচ্ছা, তোর ল্যাবে ছিল না সম্ভবত। আচ্ছা, আমি একটু দেখতেছি, আমার 15 এ এরকম প্রবলেম করার কথা না ইউজুয়ালি। আই এম সেভিং মাই সেশন। আচ্ছা, আমি ক্লোজ করে দেখি, ওপেন করতে দেখি। কম্পেনসেশন উইন্ডোটা একটু দেখাচ্ছেন স্যার, মানে এক্সপ্রেশনটা স্যার। আচ্ছা, দেখছি, আমি তো র্যান্ডমলি একটা দিয়েছি। জি স্যার। আচ্ছা, আমি এখানে আপাতত আমার কম্পেনসেশন উইন্ডোটাতে যাচ্ছি। দেখো, এখন আমার গেইন কততে আছে? 0.10 সামথিং, আর জি হচ্ছে স্যার। 0.177 আর 0.598। আমি এখানেই রাখলাম আপাতত, চেঞ্জ করতেছি না। জি স্যার। তো আমার স্টেপ রেসপন্সটা কিরকম আসা উচিত? আমি একটু চেঞ্জ করে এটাগুলোকে ওভারশুট আর একটু নিয়ে আসছি। ওকে, তাহলে আমি আমার সিস্টেমটাকে এই অবস্থায় রেখে গিয়ে আবার ওপেন করছি, দেখি ঠিক থাকে কিনা। জি স্যার। সরি।
ওকে, দেখুন আমার এখানে কিন্তু ঠিক দেখাচ্ছে। জি স্যার, আপনার এখানে গেইনও ঠিক আছে। এক্সাক্ট রয়ে গেছে, এবং হচ্ছে যেখানে আমি ওপেন লুপ পুল বসিয়েছিলাম সেগুলো এক্সাক্ট পজিশনই আছে। স্যার ঠিক আছে। ঠিক আছে, আপনাদের কি এডিট কম্পেনসেটর উইন্ডো, আপনারা পোল গুলো কিভাবে বসান? এডিট কম্পেনসেটর উইন্ডো দিয়ে নাকি স্যার হচ্ছে এটা স্যার পাশেই মানে স্যার হাউ থাকে ইন স্যার, দেওয়া থাকে 2018 স্যার। ভার্সন? স্যার পাশেই স্যার একটা বক্স করে সি মানে এর মান। এরকম হ্যাঁ কোন? স্যার, না না আচ্ছা, এগুলো বুঝতে আছে পারছি স্যার, কিন্তু বুঝতে স্যার পারছি, আমাদের হ্যাঁ পাশে স্যার একটা ইন্টারফেসটা বার বুঝতে থাকে পারছি। স্যার। যেমন এই যে রেসপন্স গুলো তো স্যার পাশে একটা আচ্ছা, থাকে যে আমরা করতে পারি স্যার। ইন দ্যাট কেস একটু বলে নিই, আপনারা যদি হচ্ছে এটা নিয়ে ওয়ারিড হন যে আপনাদের সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ঠিক থাকছে না, আপনাদের প্রজেক্টটা কিন্তু এটা দিয়ে সাবমিট করতে হবে না, এটা তো জানেন নাকি? প্রজেক্টে কিন্তু আপনারা সিমুলিক ফাইল সাবমিট করবেন, বুঝতে পারছেন? আপনারা কিন্তু সিমুলিং ফাইল সাবমিট করবেন, তাহলে আপনি কিন্তু সিসু টুলটাকে শুধু হেল্পের জন্য ইউজ করবেন। ইজ ইট ক্লিয়ার? আপনি কিন্তু আপনার ইনফরমেশন এক্সট্রাকশনের কাজে এটাকে ইউজ করবেন, তো সেটা কি আপনি করতে পারছেন কিনা, এটা হচ্ছে মেইন কথা। কারণ এখন আসলে ভার্সন চেঞ্জ করাটাও এখন আপনাদের জন্য আসলে একটু হ্যাসেল হবে, কারণ ম্যাটল্যাব আসলে ইনস্টল করতে একটু টাইম লাগে, আপনারা জানেন। তো আপনারা কি ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারছেন কিনা, যেটা দরকার আসলে? ইসমাম, আপনারা জি কি স্যার। ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারছেন? স্যার আমরা স্যার এগুলা স্যার মানে ফার্স্টের আপনার 6 নাম্বার মানে ভিডিওর হচ্ছে এগুলা স্যার সব করা গেছে স্যার। মানে এই 2018 ভার্সনে স্যার আপনি স্যার 6 নাম্বার আচ্ছা, এক্সপেরিমেন্টে যা যা করছেন সব স্যার হচ্ছে। আর স্যার অ্যাসাইনমেন্টের স্যার ওই যে স্যার যেটা বললাম স্যার সবকিছুই হচ্ছে স্যার, খালি ওই যে যখন আমি ওপেন করি আবার নতুন করে আমার মানগুলো স্যার পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু স্যার জিনিসটা একই থাকে, খালি আমার পোল জিরো গেইন এগুলা ভ্যারি করে অন্য মান এসে পড়ে। এখন কথা হচ্ছে এটা এখানে ম্যাটল্যাব ক্র্যাক ভার্সনের এখন স্যার একটা ইস্যু সিমুলিংটা থাকতে করে পারে, বাট স্যার দেখতে আমার কথা হবে যে হচ্ছে স্যার। আপনি যেটা হ্যাঁ করতে পারেন এটা যে একটু আহ, আপনি সিসি টুলের হেল্প নিতে পারেন, নেওয়ার পরে হচ্ছে আসলে অ্যাসাইনমেন্ট যেটা ওইটা কিন্তু আসলে মানে এমন না যে মানে শুধু সিসি টুলেই করা যাবে, আর মানে এটার কোনো ক্যালকুলেশন টেকনিক বলে কিছু নাই আর কি। এটা কিন্তু আসলে ক্যালকুলেটও করা যায়, যে ক্যালকুলেটেড ভ্যালুটাই কিন্তু আপনি আসলে যদি প্রপারলি করতে পারেন সেটা কিন্তু সিসি টুলেই আসবে। সিসি টুল হতে পারে যে আসলে আপনার ক্যালকুলেশনটা আসলে কি এক্সাক্ট হয়েছে কিনা সেটার হয়তো একটা প্রুফ রিড হয়তো সেটা হতে পারে। তো বেটার, যেহেতু এটা একটা প্রজেক্ট এবং এখানে একটা ভালো পার্সেন্টেজের মার্কস আছে, আমি সাজেস্ট করবো যে আসলে এই ক্যালকুলেশন গুলো আগে হাতে করার। স্যার আমি স্যার হাতে স্যার ফার্স্টে স্যার ওভারশুট দিয়ে স্যার মানে জিটা তারপরে ওমেগা এন এগুলা মান স্যার বের করে নিছি স্যার। তারপর স্যার আমি ফার্স্টে এজিউম করে নিছি স্যার 3টা পয়েন্ট, মানে যেরকম একটা ফাংশন চাইছে। এরপর স্যার আমি ভ্যালু গুলা স্যার বসাইছি স্যার। বসায় বসায় স্যার আমি নিজে ভ্যারি করে করে স্যার ওভারশুটটা 10%, মানে আমার যে আইডি অনুসারে স্যার 10% ছিল। আর স্যার সেটলিং টাইম স্যার 5 সেকেন্ড। স্যার এগুলা স্যার সবই আনছি স্যার আমি। আসার আচ্ছা, পরে তো আপনি যেহেতু পোলের লোকেশন যেহেতু আপনি ফাইন্ড আউট করতে পারছেন, আপনি আমাদের সিসি টুলে আসলে কি লাগে, আমাদের সিসি টুলে লাগে আসলে হচ্ছে পোলের লোকেশন আর হচ্ছে পোলের লোকেশন আর জিরো ছিল। গেইনের ভ্যালু, তাই তো? ও মানে গেইনের ভ্যালু, জি স্যার জি স্যার তাই তো? গেইন। আপনি যে পোলের লোকেশন ফাইন্ড আউট করছেন ক্যালকুলেট করে, আর যে গেইনের ভ্যালু যেটা ফাইন্ড আউট করছেন সেই ভ্যালুটা এখানে ডাইরেক্ট ইনপুট দিয়ে দেখেন যে এক্সাক্ট আপনার যে আইডির যে রিকোয়ারমেন্টস যেগুলো আছে, ওভারশুট যেটা বললেন বা সেটিং টাইম যেটা বললেন, সেটা কি আসছে কিনা। যদি আসে তাহলে তো আপনার ক্যালকুলেটেড ভ্যালুটাই হচ্ছে এক্সাক্ট ভ্যালু, তারপর সেই ভ্যালু দিয়ে আপনি সিমুলিংকে গিয়ে রেজিস্ট্যান্স ক্যাপাসিটরের ভ্যালু এভাবে চেঞ্জ করেন, তাইলেই তো হয়ে যাচ্ছে। জি স্যার জি স্যার, এটাই স্যার চেক করতে হবে। মানে স্যার আমি স্যার কালকে স্যার যখনই স্যার এটা মানে উইন্ডোজটা ক্লোজ করে আবার ওপেন করেছিলাম, আমি সাথে সাথে দেখি স্যার আমার সব চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু স্যার জিনিসগুলো ঠিকই আছে, খালি স্যার মানগুলা ভ্যারি করতেছে। সিমুলিংকে করলে সিমুলিংকে তো আসলে চেঞ্জ হওয়ার কথা না, সেটা তো না স্যার আসলে সিসো টুলে স্যার সিমুলিং না স্যার, সিমুলিং সিমুলিংটা ডিজাইনে করিনি স্যার। চেঞ্জ হওয়া উচিত সিসু না। টুল ফাইলটা আমরা আসলে ডিমান্ড করি নাই আর কি, আমরা আসলে সিমুলিং ফাইলটাই আসলে চাই আর কি। সিসু টুল ফাইল নিয়ে আমাদের আসলে কোনো হেডেক নাই, ওটা আপনাদের হেল্পের জন্য। জি আমাদের স্যার। আসলে মানে সিমুলিং ফাইলটাই দরকার আর কি। স্যার আরেকটা স্যার কোশ্চেন ছিল যে স্যার ওভারশুট যদি স্যার 10% এর জন্য বলো। স্যার 5 সেকেন্ড স্যার সেটলিং টাইম, কিন্তু স্যার 5 সেকেন্ডের জায়গায় স্যার 5.75 এরকম হুম, আসলে কি স্যার সমস্যা আছে? মানে একটু বেশি। সেটলিং টাইমটা আসলে এক্সাক্ট 5 সেকেন্ড তো আমরা বলি না, এটা আসলে এটা একটা রেঞ্জে আসলে বলা যায় যে আসলে 5 সেকেন্ডের মধ্যে। জি স্যার, কারণ আমরা ওই যে ফ্র্যাকশনাল মানটা তো স্যার কাউন্ট করে স্যার করি স্যার, মানে পয়েন্টের মান স্যার নিয়ে আচ্ছা, স্যার। যদি হ্যাঁ অ্যাকুরেট ভ্যালু এখন পেতে এখানে চাই তাহলে মনে হয় স্যার একটু বাড়ায় দিলে হয়তো বা 5 তুমি নেওয়া যেতে যদি পারে স্যার। দেখেন অ্যাকুরেট ভ্যালু আমরা যেটা বলি যে আসলে সেটলিং টাইম আমরা আসলে যখন কোশ্চেন করি বা আসলে যখন আসলে বলে দেই সেটলিং টাইম মানে কি, আমরা চাচ্ছি যে আসলে সে এই সময়ের মধ্যে সেটেল ডাউন হবে,
5 সেকেন্ডের মধ্যে সে সেটেল ডাউন হবে। তাহলে আমি কিন্তু এটা বলতেছি না যে একদম 5 সেকেন্ডে গিয়েই তাকে সেটেল ডাউন হতে হবে, এটা কিন্তু আসলে সেটা না। আমরা বলতেছি যে সেটলিং টাইম যখন আসলে বলি তার মানে আসলে রেসপন্সটার ওভারশুট থাকবে, তার ভেরিয়েশন থাকবে, ভেরিয়েশনটার যখন সেটেল হবে সেই সেটেল সময়টা যাতে মানে এই ভেরিয়েশনটা যাতে আসলে 5 সেকেন্ডের মধ্যে থাকে, 5 সেকেন্ডের পরে গিয়ে যাতে আর তার কোনো ভেরিয়েশন না থাকে। এখন আপনার যদি এটা যদি 4.5 হয় তাহলে সেটা কিন্তু 5 সেকেন্ডের মধ্যে পড়ছে। 5.75 হলো আসলে ধরা যায় যে আসলে 5 সেকেন্ডের মধ্যে পড়ছে, বাট আসলে এটা 5 সেকেন্ড কিন্তু ক্রস করে চলে গেছে। এটা আসলে মানে এখন বলা যায় আসলে 6 সেকেন্ড 5.7। ইন দ্যাট কেস আপনাদের ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে রাউন্ডিং অফটা আমরা যত বেশি করব আসলে ভ্যালুগুলো তত ডেভিয়েট হতে থাকবে, বুঝতে পারছেন? আমরা হচ্ছে আপনাদের ক্যালকুলেশন মানে দেখবেন এই ক্যালকুলেশন করলে পয়েন্টের পরে আমি প্রেফার করব মানে আপনাদের জন্য সুবিধা হবে কাছাকাছি রাখার জন্য হচ্ছে পয়েন্টের পরে যতগুলো ভ্যালু আপনি নিতে পারেন, 2-3টা বা 4টা যতগুলো ভ্যালু আপনি নিতে পারেন ওই ততগুলো ভ্যালু রাখাটা সুবিধাজনক। এটা হচ্ছে আপনার রাউন্ডিং অফ যত করবেন, রাউন্ডিং অফ এর কারণে কিছু এরর কিন্তু ইন্ট্রোডিউস হতে থাকে, তো তখন হচ্ছে আসলে 5 এর থেকে ভেরি করতে থাকে। তো 5.7 হচ্ছে আপনার 5 এর কাছাকাছি আমরা ধরতে পারি, বাট কথা হচ্ছে আপনি চাইলে কিন্তু এটাকে আরেকটু প্রিসাইসলি মানে 5 এর নিচে নিয়ে আসতে পারবেন চাইলে। স্যার আমার স্যার ওই সময় স্যার একদম স্যার 10ই ছিল স্যার, মানে ওভারশুটটা স্যার, এই জন্য স্যার মানে আবার 10.3 এর সময় স্যার 5.35 হয়। তুমি সিসু টুল দিয়ে দেখতেছো মোস্ট জি স্যার, প্রবাবলি, ঠিক আছে? স্যার সিমুলিং দিয়ে স্যার করতে হবে স্যার আসলে স্যার। হ্যাঁ, কিন্তু তোমাদের আসল মেইন উদ্দেশ্যটা ছিল এক্সপেরিমেন্টের, সেটা হচ্ছে যে আমরা রুট লোকাসটা সিসু টুলটা ইন্ট্রোডিউস করা হয়েছে পুরোপুরি তোমাদের হেল্প করার জন্য, ঠিক আছে? ইট ইজ এ হেল্পিং টুল অ্যাকচুয়ালি তোমাদের জন্য, যে তোমরা রুট লোকাস তো হচ্ছে হাতে কলমে করা সবাই শিখেছো অলরেডি, ঠিক জি না? স্যার, গতকালকে মনে হয় কুইজও ছিল তোমাদের। জি স্যার, তো তোমরা রুট লোকাস হাতে কলমে করতে জানো, আর এখানে হচ্ছে কিন্তু তুমি জাস্ট ওপেন লুপ পোলের লোকেশন বসালে তোমাকে রুট লোকাস থেকে শুরু করে এটার আরো আশেপাশের যত ইনফরমেশন দরকার সবকিছু কিন্তু এই টুলই তোমার জন্য করে দিচ্ছে, বুঝতে পারছো? তো এইখান থেকে তোমার কাজ শুধু হচ্ছে মেইনলি কি পোল লোকেশন। পোল লোকেশন বলতে কোন পোলের লোকেশন, ক্লোজ লুপ পোল নাকি ওপেন লুপ পোল? তোমার ট্রান্সফার ফাংশন যেটা সেটা কিন্তু ক্লোজ লুপের, কিন্তু তুমি হচ্ছে তোমার ওপেন লুপ পোলগুলো কোথায় বসালে তোমার রুট লোকাসটা এরকম আসবে, এবং তোমার হচ্ছে তখন গেইনটা কততে দিলে তোমার ক্লোজ লুপ পোলগুলা তোমার হচ্ছে এক্সাক্ট ডিজায়ার্ড পয়েন্টে গিয়ে সেট হবে। এইটাই কিন্তু আমাদের পুরো এই যে সিসু টুলের উদ্দেশ্যটা। সিসু টুল দিয়ে আমরা এটা ইজিলি বের করতে পারি, বুঝতে পারছো? স্যার এটা কি স্যার আমাদের খালি একটা হেল্পিং হ্যান্ড স্যার, মানে সিমুলিংটা স্যার আমাদের মূলত হ্যাঁ সিমুলিংটা হচ্ছে তোমরা ফিজিক্যাল এনভায়রনমেন্টে আসলে যেভাবে ডিজাইন করতা সিমুলিংকেও তোমরা এক্স্যাক্টলি ওইভাবেই ডিজাইন করতেছো, বুঝছো? এবং আমাদের তোমরা সবাই মনে হয় একটা টুল সম্পর্কে পরিচিত, আমাদের একটা হার্ডওয়্যার ছিল অ্যানালগ ডিসকভারি টুল, তোমরা সবাই হচ্ছে এটা দিয়ে এক্সপেরিমেন্ট করেছো আমার জানা মতে। 5-6টা এক্সপেরিমেন্ট আমরা ওইটার উপরেই হচ্ছে হার্ডওয়্যার সেটআপ দিয়ে ওইটা দিয়ে হচ্ছে আমরা আউটপুট দেখেছি, তোমাদের মনে থাকার কথা। জি স্যার, ইসমামদের তো ল্যাব আমরাই নিয়েছি, তো হ্যাঁ, তো তোমাদের মনে থাকার কথা আমরা স্টেডি স্টেট এরর পর্যন্ত আমরা হচ্ছে কিন্তু ওইটা দিয়ে খুব সুন্দরভাবে আউটপুট এনেছি। তো তোমরা এখন সিসু টুলে আউটপুট যেরকম সিমুলিংকে আউটপুট যেরকম দেখতে পাও, ডিজাইন যদি করো তাহলে সিমুলিংকে যেরকম আউটপুট আসবে তোমাদের হার্ডওয়্যারে অলমোস্ট সেম আউটপুটই কিন্তু আসবে, বুঝতে পারছো? ইফ ইউ চুজ দ্য ভ্যালু প্রিসাইসলি। এই কারণে কিন্তু আমি জানি না তোমরা হচ্ছে তোমাদেরকে আমি যে ভিডিও ফাইলটা শেয়ার করেছি সেখানে আমি একটা ক্যালকুলেশনও ইউজ করেছিলাম। আমি যেটা বুঝে নিচ্ছি আপনারা মনে হয় এতদূর পর্যন্ত জাননি, আপনারা কি ক্যালকুলেশন গুলো করেছেন কেউ? না স্যার, এগুলো স্যার হয়নি স্যার। আচ্ছা, আপনারা দেখেন এখানে আপনাদের কি এই ব্লক ডায়াগ্রাম গুলো, এটা এক্সপেরিমেন্ট 7 এ যদিও আমরা 6 আর 7 একসাথে ইউজ করি, এই যে আপনাদের ব্লক ডায়াগ্রাম গুলোকে কিন্তু আমরা এগুলো দিয়ে হচ্ছে আঁকানো শিখিয়েছি, মনে আছে? আপনাদের ফেরদৌস স্যার হচ্ছে এটার উপর একটা রিভিউ লেকচার দিয়েছেন অলরেডি, যে কোনটাকে কি ব্লক হিসেবে ইউজ করা যায়। তারপরে আমরাও হচ্ছে আমাদের লেকচারে বলেছি অলরেডি। তো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস হচ্ছে আসলে এখানে দেওয়া নেই, সেই জিনিসটা হচ্ছে এই যে আসলে এই রেজিস্টারের ভ্যালুগুলো, ঠিক আছে, যেহেতু আমাদের কাছে ক্যাপাসিটর ব্যাংক আসলে আমরা চাইলে যে কোনোটার ভ্যালু চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আমাদের হচ্ছে গেইনের ভ্যালু বা হচ্ছে পোলের ভ্যালু সেট করার জন্য
যে কোনোটার ভ্যালু আমরা অ্যাডজাস্ট করতে পারি, বাট অ্যাকচুয়ালি আমরা অ্যাডজাস্ট করি হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালুটা, কারণ হচ্ছে তোমরা সবাই জানো পটেনশিওমিটার দিয়ে আমরা ইজিলি রেজিস্টরকে ভ্যারি করতে পারি। প্র্যাকটিক্যালি কি আমাদের কাছে ক্যাপাসিটর ব্যাংক অ্যাভেলেবল থাকে? ক্যাপাসিটরের ব্যাংকের কিন্তু অ্যাবান্ডেন্স তোমাদের ল্যাবেও ছিল না, তোমরা দেখেছো কিন্তু অলরেডি। তো আসলে এই যে রেজিস্টর গুলো, এগুলো হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ভেরিয়েবল রেজিস্টর হিসেবে সেট করা বেটার। আচ্ছা, যদিও তোমাদের সিমুলিংকে এটা লাগে না, এটা আমরা হচ্ছে সিম্বলিক্যালি দেখিয়ে দিচ্ছি যে এগুলো ভেরিয়েবল রেজিস্টর, এবং আমরা এখানে প্র্যাকটিক্যালি আসলে রেজিস্টরের বদলে কি ইউজ করতাম যদি আমরা প্র্যাকটিক্যাল সার্কিট ইমপ্লিমেন্ট করতাম, এই যে একটা আমরা পটেনশিওমিটার বা পট ইউজ করতাম, যেটাকে হচ্ছে কি আমরা ভেরি করে, কারণ তুমি কিন্তু ধরো আমি যেমন একটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম, সেখানে আমার একটা মান এসেছিল রেজিস্ট্যান্সে 387.6 কিলো ওহম সামথিং। তো এইটা কিন্তু এক্সাক্ট রেজিস্ট্যান্স পাওয়া যাবে না, বুঝতে পারছো? তুমি কিভাবে এটার মান নিতে পারো? পটেনশিওমিটার তুমি যদি একটা লার্জ রেঞ্জের পটেনশিওমিটার নাও, সেটাকে হচ্ছে ভেরি করে কিন্তু তুমি এই ভ্যালুটা পেতে পারো। আর এখন আমরা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল সার্কিটেও যখন করি, তখনও কিন্তু এক্স্যাক্টলি ধরো 5 সেকেন্ড যদি সেটলিং টাইম বলা থাকে, এক্স্যাক্টলি 5 সেকেন্ড কিন্তু কখনোই আসে না। তার একটা বড় কারণ কি? তার একটা বড় কারণ কিন্তু রেজিস্টার ভাই তাহলে ভুইয়া কেন? আমার ক্লাস কি শেষ? না জানো না। Who is this speaking? আচ্ছা, কে কথা বলছেন একটু কাইন্ডলি বলেন, কিছু জানতে চাইলে বলেন। কারো মনে মাইক অন হয়ে গেছিল স্যার। আচ্ছা, না বাইজিদ আহমেদ ভুইয়া কেন, মানে ওর কি নিয়ে কনফিউশন অ্যাকচুয়ালি, আমি এটা জানতে চাচ্ছি। আচ্ছা, আপনারা যেটা নিয়ে হচ্ছে কনফিউজ, যে আপনাদের এক্স্যাক্টলি আসলে 5 আসবে কিনা, বা যতই আপনাদের সেটলিং টাইম বা ওভারশুট দেয়া আছে সেটা আসবে কিনা, সেটা আসলে এতটা ওয়ারিড হওয়ারও কিছু নাই। কিছুটা ভেরিয়েশন থাকতে পারে, বাট সেটা যাতে হচ্ছে টলারেন্স লেভেলের ভিতরে থাকে, মানে হচ্ছে একটা নির্দিষ্ট লিমিটের, মানে এখন তোমার 5 সেকেন্ড চাওয়া হচ্ছে, তুমি যদি 6.5 নিয়ে আসো বা 5 এর চেয়ে অনেক বেশি নিয়ে আসো, ধরো 5 এর জায়গায় 5.1 হলো, আমরা চেষ্টা করব স্যার যেটা বলেছেন যে 5 সেকেন্ড মানে হচ্ছে 5 সেকেন্ডের ভিতরে যাতে হচ্ছে সেটেল হয়ে যায়। তো 5 সেকেন্ডের ভিতরে যদি সেটেল হয়ে যায়, তাহলে আমার কাছে বেটার, আমার মতে বেটার হচ্ছে 5 এর নিচে রাখা। ঠিক আছে, তোমরা রাউন্ডিং অফটা আমার যেমন হচ্ছে বেশি করে ফেললে, তখন হচ্ছে এটা ওই 5 সেকেন্ড হচ্ছে ক্রস করে চলে যেতে পারে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্যার ওই সার্কিটে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, সার্কিটের কোশ্চেন ছিল কোনটা? এই মাত্র যেটা দেখিয়েছি এটা নাকি? জি স্যার, জি স্যার, জি স্যার, অন্য কোনো কোশ্চেন বলো। এইটাই স্যার, এই সার্কিট একটু বের করেন স্যার। স্যার এইখানে যে আপনি রেজিস্ট্যান্স গুলো সবগুলোই যে ভ্যারি করছেন স্যার, যেমন স্যার R1 যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটাই তো আমার দেখা যাচ্ছে যে ওই যে গেইন যে কেটাকে তো কন্ট্রোল করবে স্যার এই R1টাই স্যার, তাই না? তাহলে স্যার এইখানে আমি একটা পট বসাইতে পারি, ঠিক আছে, কিন্তু স্যার এই যে R3 R4 বাকি যেগুলো আছে এগুলোতে কি আমার পট বসানোর দরকার? না, আমি আপনার কোশ্চেনটা বলি। এখানে আপনি যে কোশ্চেনটা করছেন, যে স্যার যেটা বোঝাচ্ছে যে আমাদের আসলে ল্যাবে যেটা ছিল, আমাদের ক্যাপাসিটর ব্যাংকটা ছিল হচ্ছে লিমিটেড, এবং প্র্যাকটিক্যালি আসলে মানে আমার কাছে যে রেজিস্ট্যান্সের ভ্যারিয়েশন যত সহজে আসলে আমি পাই, ক্যাপাসিটরের ভ্যারিয়েশন কিন্তু আমি তত সহজে পাই না। তাহলে আসলে আমার জন্য ফিজিবল সলিউশন কি? ফিজিবল সলিউশন হচ্ছে আমি তাহলে ক্যাপাসিটরের ভ্যালুটাকে ফিক্সড রাখি, আর ওই ডিজায়ার্ড ভ্যালুটা পাওয়ার জন্য, যেহেতু আমি জানি আসলে ডিজায়ার্ড ভ্যালুর সাথে রিলেটেড হচ্ছে এই রেজিস্ট্যান্স ক্যাপাসিটরের প্যারালাল ব্রাঞ্চ যারা, সেটা হতে পারে পোল যদি ফিডব্যাক পাথে থাকে, আর যদি হচ্ছে ইনপুটে থাকে তাহলে হচ্ছে জিরো। তাহলে আমার কাছে যেহেতু ক্যাপাসিটরের ভ্যারিয়েশনটা নাই, তাহলে আমি ভ্যারিয়েশনটা আনবো কি দিয়ে? আমার যদি একটা ভ্যারিয়েশন লাগে, আমার তো তাহলে যদি দুইটাই আমি কনস্ট্যান্ট রাখি, তাহলে তো ভ্যারিয়েশন আনা পসিবল না। আমি একের সাথে যদি 2 গুণ করি, একটাকে যদি আমি কনস্ট্যান্ট রাখি, আর যদি আমি ভ্যারিয়েবলটাকে আমি আই বলি, এই আই এর ভ্যালু যদি 2 হয়, তাহলে আমার মাল্টিপ্লিকেশন ভ্যালু হবে 2, 3 হলে 3। এভাবে আসলে আমি একটা কনস্ট্যান্ট ভ্যালুর সাথে একটা ভ্যারিয়েবল কিছু একটা রাখলেই আমি আসলে একটা ভ্যারিয়েবল আউটপুট পাবো। এই জন্য স্যার আসলে যেটা বলছে যে আমার যদি আমি একটা পোল পার্টিকুলার লোকেশনে চাই, সেক্ষেত্রে আমার তো আসলে সি এর ভ্যালু চেঞ্জ করতে হবে, আর এর ভ্যালু চেঞ্জ করতে হবে। আমার কাছে কি মানে সি এর এই যে ভ্যারিয়েশন আনা, আমি এটা হয়তো সফটওয়্যারে আমার জন্য খুবই ইজি, আমি চাইলেই সফটওয়্যারে হচ্ছে
2 ন্যানো 3 ন্যানো আসলে রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটর আসলে এটা দিতে পারি। বাট প্র্যাকটিক্যালি যখন আমি করতে যাব তখন কি আসলে আমার পক্ষে কি আসলে এক্সাক্ট 0.3947 মাইক্রোফ্যারাডে রেজিস্ট্যান্স পাওয়া কি পসিবল কিনা, সেটা তো আমার জন্য পসিবল না। বাট আমার কাছে কিন্তু একটা পট আছে, একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে আমি কিন্তু আসলে পটটাকে ভ্যারি করে 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 আমি কিন্তু আসলে সেই ভ্যালুর কাছাকাছি আসলে আমি যেতে পারবো। সেই সেন্সে স্যার এখানে যেটা বলছেন যে ঠিক আছে, আপনি যেটা বলছেন যে আমরা R1 দিয়েই গেইনটাকে কন্ট্রোল করি, বাট যদি আমি আমার পোল গুলোকে বা জিরো গুলোকে ডিজায়ার্ড লোকেশনে নিতে চাই, সেক্ষেত্রে আমার এই ফিডব্যাক পাথে বা ইনপুটের পাথে যে প্যারালাল ব্রাঞ্চ গুলো আছে, সেক্ষেত্রে আসলে আমি কোনটাকে ভ্যারি করি? আমরা ভ্যারি করি আসলে সেখানে রেজিস্ট্যান্সটাকে। এই জন্য এখানে হচ্ছে এই ভ্যারিয়েবল সাইন দিয়ে এটা দেখানো আছে। আপনি কি বুঝছেন? এখন আমি আরেকটু বলি, এটার সাথে স্যার হচ্ছে আপনার কনফিউশনটা আনসার করে দিয়েছেন। আপনারা হয়তো ভিডিওটা পুরো দেখেন না, আমি যেটা বুঝতেছি। আপনারা দেখলে একটা জিনিস আমি ওখানে বলে দিয়েছিলাম, আর এটার সাথে আমি বলি এখানে তার মানে কিন্তু আপনি প্রত্যেকটা রেজিস্টরই ভেরিয়েবল তা বুঝাইনি আমি বুঝিয়েছি আপনি প্রত্যেকটা জায়গায় একটা ভেরিয়েবল রেজিস্টার ইউজ করতে পারেন। ফার্স্ট অফ অল কনফিউশনটা এখানে, এটা আমার মিস্টেক আমি বলতেছি, কারণ হচ্ছে মানে আমি হচ্ছে আসলে সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করেছি যে এখানে আপনি প্রত্যেকটা রেজিস্টরকে আসলে কি দিয়ে রিপ্লেস করতে পারেন, একটা পটেনশিওমিটার দিয়ে। এখন আপনি যদি পুরো সিস্টেমের গেইন কে যেটা, ঠিক আছে, সেটাকে যদি আপনি এখানে হচ্ছে বসাতে চান সিস্টেম গেইন কে, তাহলে আপনি কিন্তু হচ্ছে যে R1 আর C1 এর মানটা একটা ফিক্সড ভ্যালুতে যদি রাখতে চান, মানে আপনার যদি R1 আর C1 কে ভেরি না করা লাগে, তখন কিন্তু আপনি এখানে পটেনশিওমিটার ইউজ করবেন না, তখন কি ফিক্সড মানের রেজিস্টরই ইউজ করবেন। বাট when we want to change the gain and the pole location, তখন আমি আসলে এই রেজিস্টরের বদলে কি ইউজ করা লাগবে? এই মানে ফিক্সড ভ্যালু রেজিস্টার ইউজ করে কি লাভ আছে? আমি কি পোল বা আমার গেইন চেঞ্জ করতে পারবো? না স্যার, ওইটা তো ফিক্সড, ওইটা অনুযায়ী আমাকে এগুলো আর কি ফিক্স করতে হবে। এক্স্যাক্টলি। জি স্যার। আর যদি আরেকটা স্যার, যদি আমি সবসময় পট বসাই রাখি, তাহলে স্যার দেখা যায় যে অনেক সেফ, যে আমার মানে মানে কখন যে ভ্যালু কেমন হবে এটা তো আর আমি বুঝতেছি না। দেখা যাচ্ছে যে ডিজায়ার ভ্যালুটা আনার জন্য পট ইউজ করাটা তো স্যার কিছুটা সেফ হইতে পারে। এইজন্য স্যার এখানে আসলে আমরা তো সবসময় পট বসায় রাখবো না। দেখেন, আপনাকে যখনই আসলে আপনারা এখন 4-1, আপনারা ইনশাআল্লাহ হয়তো আমরা আশা করতে পারি যে সামনের বছরের হয়তো আপনারা জুন জুলাইয়ের মধ্যে আপনারা বের হয়ে যাবেন, এরপর আপনারা চাকরি বাকরি করবেন। তো আপনারা যখন আসলে অফার পাবেন বিভিন্ন কোম্পানিতে বা জবে যখন আপনারা যাবেন, আপনাদেরকে কোনো আসলে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে বা টাস্ক দেওয়া হবে যে এই জিনিসটা এক্সিকিউট করতে হবে। আপনি যখন আসলে মডিউলটাকে যখন আপনি ফাইনালাইজ করবেন, তখন তো আসলে সেই ভ্যালুগুলো ওইখানে সেট। তো যখন আপনি সেট করে ফেলবেন ওইখানে তো আসলে আপনি মানে আপনি চেষ্টা করবেন যে আমি এখন এখানে আসলে কনস্ট্যান্ট জিনিসপত্রই দিব, যাতে টেম্পারেচার ভ্যারি হইলেও যাতে আসলে আমার মডিউলটা যাতে আসলে পারফেক্ট অপারেট করে বা আসলে ইউজার যাতে কোনো কমপ্লেইন না করতে পারে। এখন এই যে এই যে মানে আপনি যে একটা মডিউলটাকে ফিক্সড করতেছেন, এটার জন্য তো আগে আপনার ওই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আনতে হবে, বা কোন রেজিস্ট্যান্স লাগলে আপনার আসলে এই পোলটা আসবে বা এই গেইনটা আসবে। এটা যখন একবার আপনি ফাইন্ড আউট করবেন, আপনি তো তখন এক্সাক্ট ওই রেজিস্ট্যান্সই আসলে আপনি তখন ডিজাইন করবেন ফিক্সড, যেটাকে আমি ফিক্সড রেজিস্ট্যান্স বলতেছি। তখন ফিক্সড রেজিস্ট্যান্স বসালে তো আসলে তার সেখানে আর ওই ভ্যারিয়েশনটা থাকতেছে না। মানে পটের যে একটা টাইমের সাথে সাথে বা টেম্পারেচারের সাথে সাথে যেরকম একটা রিলেশনশিপ যেটা, সেটা তো আর তখন আর থাকতেছে না। আপনি যখন একটা ফিক্সড রেজিস্ট্যান্স বসাচ্ছেন, সেটা মোটামুটি একটা লং টাইম আসলে ওই ভ্যালুতেই আসলে থাকবে আর কি, বা তার আশেপাশের ভ্যালুতে থাকবে। বাট পট তো আসলে চেঞ্জ হয়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কিন্তু আমরা হচ্ছে আপনারা যে পট দেখে অভ্যস্ত, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমরা ওগুলা ইউজ করি না সাধারণত। কারণ হচ্ছে পট তো আপনারা জানেন মনে হয়, হাতের একটু টাচ লাগলেই কিন্তু পটের ভ্যালু চেঞ্জ হয়ে যায়। দেখছেন তো মনে হয় সবাই? জি স্যার, জি স্যার। পট নিয়ে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের মানে মোটামুটি সবারই যুদ্ধ করা লাগছে। তো ওইটা হচ্ছে আপনাদের পটেনশিওমিটারটা আপনাদেরকে হচ্ছে প্রোটোটাইপ ট্রেনিং দেওয়ার জন্য অ্যাকচুয়ালি, যে আপনারা আসলে ভেরিয়েবল কোনো কিছু দিয়ে আপনারা কিভাবে পোল বা এগুলোর লোকেশন ভেরি করতে পারেন। আপনারা, আমি জানি না আপনারা হয়তো পুরো সবগুলো লেকচার দেখেছেন কিনা, কিন্তু এই যে এক্সপেরিমেন্ট 6 এ আসলে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম তোমাদেরকে যে আমার যখনই হচ্ছে আমার ডিজাইন রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যাবে, এই যে স্যার যেটা প্রথমে বলছিলেন, ডিজাইন রিকোয়ারমেন্ট যখন চেঞ্জ হয়ে যাবে তখন কি ডেফিনেটলি কি আমার পোলের লোকেশনগুলোও চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? আমার যখন ডিজাইন রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কি পোলের লোকেশনও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা এই জিনিসগুলোকে একটা জিনিস দিয়ে নাম জানি, প্ল্যান্ট নামে আমরা জেনে থাকি সাধারণত। তোমাদের এখানে আচ্ছা আমি এস্টিমেশন দুটো হয়তো কেটে দিয়েছি, ওই প্ল্যান্ট নামে জানা হয়ে থাকে। আমি দেখি এখানে আছে কিনা। না, নামটা এখানে আসলে লেখা নেই। তো তুমি যখন একটা প্ল্যান্ট ইনস্টল করবা, একটা প্ল্যান্ট কিন্তু ওইখানে জাস্ট রেজিস্টার ক্যাপাসিটর দিয়ে ইনস্টল করা হয় না, আর অনেক
এলিমেন্ট থাকে, মেকানিক্যাল ডোমেইনের এলিমেন্টও থাকে। তো একটা প্ল্যান্ট কিন্তু যথেষ্ট কস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়, কিন্তু ইন্ডাস্ট্রিতে হঠাৎ হঠাৎ কি সিস্টেম রিকোয়ারমেন্ট চেঞ্জ হতেই পারে। তার মানে কিন্তু আমরা পুরো প্ল্যানটাই যদি চেঞ্জ করে দেই, সেটা কিন্তু কস্ট এফেক্টিভ কোনো সলিউশন না। বুঝতে পারছো? তুমি অনেক টাকা খরচ করে একটা প্ল্যান্ট ইনস্টল করেছিলা, সেই প্ল্যানটা অনেকদিন তোমাকে সার্ভিস দিয়েছে, বাট এখন জাস্ট তোমার কি সিস্টেম রিকোয়ারমেন্ট চেঞ্জ হওয়াতে তুমি যদি পুরো প্ল্যান চেঞ্জ করে ফেলো, সেটা কিন্তু কোনো ইকোনমিক সলিউশন না। আর আমরা ইঞ্জিনিয়াররা কিন্তু শুধু সিস্টেমই ডিজাইন করি না, আমরা ইঞ্জিনিয়াররা কি ইকোনমিক্যাল বা কস্ট এফেক্টিভ ওয়েতেও কিন্তু সিস্টেম ডিজাইন করা লাগে, আদারওয়াইজ কিন্তু ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ানের মধ্যে পার্থক্য থাকবে না। এটা তো বোঝেন সবাই নাকি? তো এই জন্যই তো স্যার যে কম্পেনসেশন সার্কিটটা এই জন্যই তোমার বাইরে একটা মানে তোমার প্ল্যান্টে যাতে একদম হাতই না দেওয়া লাগে, তোমার প্ল্যান্ট টোটালি আনএফেক্টেড যাতে থাকে, এই জন্যই হচ্ছে কি আমরা এক্সটার্নালি একটা কম্পেনসেটর ইউজ করি। কারণ এটা হচ্ছে যে কোনো সময় ইন্ডাস্ট্রিতে হচ্ছে তোমার সিস্টেম রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। বুঝতে পারছো? হঠাৎ হঠাৎ যে এই এখন হচ্ছে আমার সিস্টেমের ওভারশুট এত দরকার, সেটলিং টাইম আরো কম দরকার, বা সেটলিং টাইম আর একটু বেশি হলেও সমস্যা নেই, একটু ফিক্স। তো এই কারণেই কিন্তু আমরা কম্পেনসেটরটা ইউজ করি। তো তোমাদেরকে আমি এখানে যেটা দেখিয়েছিলাম এক্সপেরিমেন্ট 6 এ তোমাদের কনসেপ্টটা ছিল যে আমার যদি সিস্টেম রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, তাহলে তার সাথে তো আমার পোলের লোকেশনও চেঞ্জ হবে। আর পোল লোকেশন চেঞ্জ হওয়া মানে কি? যদি আমার পোলের লোকেশন চেঞ্জ হয়, তার মানে কি রোড লোকাস শিফট হয়ে যাবে না? বুঝতে পারছেন? তো তোমাদেরকে আসলে এটার সাথে ইন্ট্রোডিউস করার মানেই ছিল এটা যে তোমরা পোলের লোকেশনটা যে আমার চেঞ্জ করতে হবে, এন্ড সাথে যে আমার রুট লোকাসটাও চেঞ্জ হবে, সেটাই কিন্তু তোমাদের এক্সপেরিমেন্ট 6 এর কনসেপ্টটা কতটুকু পর্যন্তই ছিল। তারপরে ছিল তোমরা হচ্ছে আসলে ওই প্রসেসে না গিয়ে টোটালি রুট লোকাস মানে পোলগুলোকে না চেঞ্জ করে কোন একটা কম্পেনসেটর ইউজ করে তোমরা যাতে হচ্ছে তোমার অরিজিনাল প্যারামিটারগুলোকে রিটেইন করতে পারো, কিন্তু এক্সটার্নালি একটা কম্পেনসেটর ইউজ করে তুমি যে কোনো মুহূর্তে তোমার ডিজাইন রিকোয়ারমেন্টও চেঞ্জ করতে পারো। এটাই মূল উদ্দেশ্য। বুঝতে পারছেন? ওকে, এনি মোর কোয়েশ্চন অন রুট লোকাস অর এনিথিং? আপনারা যে কোনো নিয়ে কিছু নিয়ে কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। মানে এই দুটো সার্কিট রিলেটেড যে রুট লোকাস রিলেটেডই কোশ্চেন করতে হবে এরকম কোনো মানে রুট লোকাস প্লাস এটা মিলিয়ে আপনারা যে কোনো কোশ্চেন করতে পারেন, কোনো প্রবলেম নেই। স্যার আদাব। হ্যাঁ বলেন স্যার, একটু প্রজেক্ট নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। ইয়েস স্যার বলেন। স্যার প্রজেক্টে বলা হচ্ছে যে সিস্টেম রিমেইনস সেকেন্ড অর্ডার, প্ল্যান্টে স্যার যে ট্রান্সফার ফাংশন ওটা তো দেখছি মনে হয় থার্ড অর্ডার মনে হচ্ছে স্যার, এটাকে কিভাবে সেকেন্ড অর্ডারে নিব? আচ্ছা, এটা তো আপনারা থিওরি পড়েছেন, থিওরি রুট লোকাস শেষ না? জি স্যার। আচ্ছা, থিওরি পড়ে আসলে কিন্তু এটা স্যার মানে জানার কথা। এটা কিন্তু একটা মানে প্রজেক্টের ট্রিক ছিল যে আপনাদেরকে থার্ড অর্ডার সিস্টেম দেয়া হয়েছে, এখন এটাকে সেকেন্ড অর্ডার রাখতে হলে সেকেন্ড অর্ডার মানে সিস্টেমের অর্ডার কিসের উপর ডিপেন্ড করে? অর্ডারটা কিসের উপর ডিপেন্ড করে? পোলস নাকি জিরোস? নাম্বার অফ পোলস স্যার। নাম্বার অফ পোলস। তাহলে এখন আপনার সেকেন্ড অর্ডার রাখতে হলে আপনার নাম্বার অফ পোলস কয়টা রাখতে হবে? দুইটা স্যার। দুইটা, কিন্তু আপনাদের ওখানে ট্রান্সফার ফাংশনে দেয়া কয়টা? তিনটা। তাহলে মানে আপনার করা কি লাগবে এখানে আগে বলেন, আপনার কি মনে হচ্ছে এখানে কি করা লাগবে আপনার? স্যার এখানে মানে তিনটা পোলকে আপনার কি করতে হবে? দুইটাতে কনভার্ট করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তার মানে কি একটা পোলকে কি করতে হবে? মানে ক্যান্সেল করে দিতে হবে না? জি স্যার। আচ্ছা, কিন্তু আপনি কিন্তু ট্রান্সফার ফাংশন চেঞ্জ করতে পারবেন না, ওটাই রাখতে হবে। ওটাই রাখতে হবে। জি স্যার। তাহলে এইটা একটু চিন্তা করে বের করবেন, এমন কোন জিনিস আছে যেটা পোলকে ক্যান্সেল করতে পারে? ঠিক আছে? জি স্যার। এমন কোন জিনিস আছে যেটা আপনাদের কোশ্চেনের মধ্যে আনসারটা দেয়া আছে, এমন কি জিনিস আছে যেটা একটা পোলকে ক্যান্সেল করে দিতে পারে বাট পোলটা আমার ট্রান্সফার ফাংশনে থেকে যাবে? বুঝতে পারছেন? জি স্যার। আমার ট্রান্সফার ফাংশন চেঞ্জ হবে না, কিন্তু এমন কোন জিনিস আছে যার কারণে এই পোলের কোনো এফেক্ট আসলে আমার সার্কিটের উপর থাকবে না? জি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার মুশফিক স্যার, আপনি যেটা দেখিয়েছিলেন স্যার যে মানে একটা যে জিরোজ আনার পরে ওই জিনিসটাকে সোজা চলে গেল, মানে একটা পোলকে নালিফাই করার জন্য একটা জিরো যখন আনলেন, তারপরে যে রুট লোকাসটা আপনার ইমাজিনারি এক্সিস কে ক্রস করছিল কিন্তু ওটা তখন ইনফিনিটিতে চলে গেল, স্ট্রেট লাইন হলো,
এটা কেন হয়েছিল স্যার? এটা আচ্ছা, কেন এটা মানে হয়েছিল? মুশফিক লেকচার আহ, দিছিস মনে হয়। হ্যাঁ, তুই এটা দেখাতো। আমি কি দেখাবো, এই স্ক্রিনে থাক। আমার মনে হচ্ছে যে আমি বললেই হয়তো বোঝার কথা আর কি। আপনি আমার যতটুকু মনে পড়ে যে আপনাদের থিওরিতে রুট ক্লোকাসের মধ্যে মেবি কয়েকটা স্টেপ আছে। আপনাদের ক্লাসে তো মেবি ইটিএফ স্যার নেন আর কি, জি স্যার। মেবি 12টা বা 13টা স্টেপ থাকার কথা। তো 12টা স্যার। হ্যাঁ, 12টা স্টেপ থাকার কথা আর কি। সেখানে মেবি আমার যতটুকু মনে পড়ে, আমরাও তো আসলে আন্ডারগ্রেড আমাদের সময় আসলে রহিম স্যারই ক্লাস নিতেন আর কি। তো আমার ওই স্টেপগুলো আসলে রহিম স্যারেরই আসলে করা আর কি। তো আমার যতটুকু মনে পড়ে মেবি স্টেপ 5 এ একটা ছিল, এরকম কিছু একটা ছিল যে সেন্টার অফ অ্যাসিম্পটোটস এন্ড অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটস, যেখানে সেন্টার অফ অ্যাসিম্পটোটস এর ফর্মুলা ছিল হচ্ছে মেবি সামেশন অফ পোলস পোজ সামেশন অফ মাইনাস পোলস জিরো এনটি মাইনাস বাই নাম্বার অফ সামেশন অফ ফাইনাইট পোলস। এক্স্যাক্টলি। তা আচ্ছা, এখন আপনার যখন সিস্টেমে যখন আসলে 3টা পোল ছিল, কোনো জিরো ছিল না, তখন আসলে তার সেন্টার অফ অ্যাসিম্পটোট যেটা, সেটা আসলে আহ, কিছু একটা হবে, কোন একটা পয়েন্ট থেকে আসলে সেন্টার অফ অ্যাসিম্পটোটটা হবে। সেটা ক্যালকুলেট করলে আপনারা বের করতে পারবেন। এখন কথা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটটা কি। অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটটা আপনি বুঝতেই পারতেছেন যে আসলে এখানে যেহেতু 3টা পোল আসতেছে, এবং এটা যখন আসলে আমার এটার একটা ফর্মুলা আছে যে 2q + 1 * পাই ডিভাইডেড বাই নাম্বার অফ পোলস মাইনাস নাম্বার অফ জিরোস। নাম্বার অফ জিরোস যেহেতু এখানে কিছুই ছিল না, তার মানে আমার নিচে ছিল হচ্ছে 3, এবং এই নিচে 3 থাকার কারণে আমার আসলে 3টা অ্যাঙ্গেল আসলে ভাগ হচ্ছিল। একটা যাচ্ছিল হচ্ছে π/3 বরাবর, একটা যাচ্ছিল হচ্ছে পাই বরাবর, এবং আরেকটা যাচ্ছিল হচ্ছে ঠিক π/3 এর অপোজিট দিকে 5π/3 বরাবর হবে হয়তো। তার মানে যখন π/3 বরাবর, আচ্ছা অ্যাসিম্পটোটটা মানে কি, মানে হচ্ছে রুট লোকাসটা হয়তো এই পথ ধরে হয়তো যেতে পারে, একটা গাইডলাইন তার জন্য। তার মানে আসলে ওই পথ ধরে সে যাবে, এক্সাক্ট না হলেও ওই রাস্তাটাই আসলে তার জন্য ডিফাইন করা। তার মানে আমার পোলগুলো যখনই লেফট সাইড থেকে রাইট সাইডে চলে যাবে, তখনই আমার সিস্টেমটা হয়ে যাবে আনস্টেবল। এটা থার্ড অর্ডার সিস্টেম, এটা ঘটনা ঘটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে থার্ড অর্ডার সিস্টেমটাকে আসলে আমাদের সেকেন্ড অর্ডার করতে হবে। তাহলে কিভাবে করব? ওই যে নিচে আগে বলছিলাম 3 ছিল, 3টা পোলের কারণে, বাট এখন যদি আমি 3টাকে 2 করতে পারি, তাহলে তো আমার আসলে চলে যাবে π/2 আর 3π/2 বরাবর। বুঝা যাচ্ছে? তার মানে এখন কি হবে, এখন আমার পোলগুলো যাবে হচ্ছে আসলে উপরের দিকে সোজা, কোন একটা পয়েন্ট থেকে ব্রেক হওয়ার পরে আরেকটা চলে যাবে হচ্ছে নিচের দিকে। এখন তো আর তারা আসলে রাইট সাইডে যাবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার, জি স্যার, বুঝেছি। আপনি আসলে ওখানে ফর্মুলা আমি যদি বসাই, সেখান থেকে আসলে আমি এটা দেখতে পারি যে আসলে আমার নিচের এই জিনিসটাকে যদি আসলে আমি কন্ট্রোল করতে পারি, যেখানে আসলে নাম্বার অফ পোলস নাম্বার অফ জিরোস ছিল, নাম্বার অফ পোলস যেখানে আগে আমার ছিল 3টা পোলের কারণে কোনো জিরো ছিল না, তখন আমার অ্যাসিম্পটোটটা অ্যাঙ্গেলের অ্যাসিম্পটোট ছিল হচ্ছে 3টা, একটা π/3, একটা 5π/3, আর একটা ছিল হচ্ছে পাই বরাবর। যখনই আসলে আমি π/3 বা 5π/3 বরাবর যাচ্ছিলাম, তখনই আসলে একটা সার্টেন রেঞ্জ পরে গিয়ে আমি আসলে আনস্টেবল রিজিয়নে চলে যাচ্ছিলাম, যেটা হচ্ছে আমার এস প্লেনের রাইট সাইড। এখন আমার যেটা করতে হবে যে আসলে আমি তো সেটা চাই না, আমি একটা ডিজাইন করলাম বাট আসলে আমার ডিজাইনটাই স্টেবল হলো না, সেটা তো আমার জন্য মোটেই ডিজায়ারেবল না। তাহলে আমাকে কিভাবে আসলে এই একটা ডিজায়ারেবল ডিজাইন করা যায় এবং আসলে আমার এডিশনালি আমার স্টেবিলিটি আসলে এনশিওর করা যায়, সেটার জন্য আমি কি করলাম, আমি জানি যে আসলে এখানে 3-এর জন্য এই আসলে ঘাপলাটা হচ্ছে, π/3 5π/3 বরাবর যাচ্ছে, তাহলে 3কে আমার 2 করতে হবে। তাহলে 3কে আমি 2 কিভাবে করবো, আমি তো পোল কমাইতে চাচ্ছি না, কজ পোল কমাইলে তো আমি আবার কম্পেনসেশন করতে পারলাম না, একটা পোল দিয়েই না আমি কম্পেনসেশন করলাম। তাহলে আমি এমন ভাবে কম্পেনসেশন করলাম যে আমার আসলে অর্ডার বেড়ে গেছে, আমি আবার সেটাও চাচ্ছি না, যার কারণে আমার আবার সিস্টেম আনস্টেবল হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে একটা জিরো দিই, জিরো দিলেই তো আমার যেটা হচ্ছে যে আমরা জানি আমাদের রুট লোকাস শুরু হয় হচ্ছে কোথা থেকে, ওপেন লুপ পোল থেকে, এবং শেষ হয় হচ্ছে ওপেন লুপ জিরোতে গিয়ে। তাহলে আমি যদি একটা জিরো দিয়ে দিই, পোলের ধর্মে হচ্ছে সে জিরোতে যাবে, তাহলে আমি কয়টা জিরো দিব, আমার জন্য 2টা পোল থাকলে আমার জন্য যথেষ্ট। তাহলে আমি আসলে একটা জিরো দিলেই আমার যে 3টা পোলের মধ্যে একটা পোল সে আসলে একটা জিরোর কাছে চলে যাবে, আর বাকি থাকবে আসলে 2টা পোল। সেই 2টা পোলকে আসলে আমি এমন ভাবে গেইনের মার পেচে এমন ভাবে আসলে সেট করবো যে আসলে আমি ডিজায়ার্ড ওভারশুট, সেটলিং টাইম, রাইজ টাইম যাই চাক না কেন, আমি আসলে সেখান থেকে যাতে সেই আউটপুটটা পাই আর কি। বুঝা গেছে? জি স্যার। ওকে। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা এটা তো সবাই জানেন, মানে এইটা সবকিছু শুরু কিন্তু এখানে যে রুট লোকাস কোথায় বিগিন করে, পোল থেকে। কোন পোল? রুট লোকাস ওপেন begins at ওপেন লুপ পোলস, ঠিক আছে? এইটা থেকে শুরু হয় আর শেষ হয় কোথায় গিয়ে? ওপেন লুপ জিরো। ওপেন লুপ জিরো। ends at জিরোতে। ক্লোজ লুপ জিরো স্যার। ওপেন লুপ। একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসটা নিয়ে কনফিউজ হবেন না। রুট লোকাস ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর ক্লোজড লুপ সিস্টেম,
ঠিক আছে? রুট লোকাস কিন্তু ক্লোজ লুপ সিস্টেমের সাথে মানে শুধুমাত্র ক্লোজ লুপ সিস্টেমেরই রুট লোকাস সম্ভব। ওপেন লুপ মানে ওই যে অন্যগুলার কিন্তু রুট লোকাস জিনিসটা তোমার পোল যদি ভেরি করতে করতে মানে রুট সিস্টেমের রুট যদি ভেরি করতে করতে যে পথে যায় সেই পথটা যখন আমরা আঁকি সেটাকেই তো আমরা কি বলি রুট লোকাস। তো তোমার কিন্তু ওপেন লুপ পোল আর ওপেন লুপ জিরো মানে কোন একটা সিস্টেম যদি ওপেন লুপ হয় সেটা কিন্তু আসলে রুট লোকাস থাকার কথা না, কারণ তাদের কি পোল আর জিরো গুলা কি ফিক্স পজিশনে বসে না। আর তুমি তোমার সিস্টেমে যখনই হচ্ছে ওই যে ক্লোজ লুপ করে দিবা, তোমাদেরকে এটা আমরা ডিরেক্ট করেও দেখিয়েছি, ক্লোজ লুপ যখনই করে দিবা তখন তোমরা দেখেছো যে কে ভেরি করার সাথে সাথেই আমার যখন কে এর মান 0 ছিল তখন ক্লোজ লুপ পোল ক্লোজ লুপ পোলসের পজিশন কোথায় ছিল, ওই সিস্টেমটাই যদি ওপেন লুপ হতো তাহলে সেই ওপেন লুপ পোলসের পজিশনই ছিল। এটা তোমরা সবাই থিওরিতেও দেখেছো, তোমাদের কিন্তু ল্যাবেও লেকচার দেওয়া হয়েছে এটার উপর। আর যখনই আমরা দেখেছি যে কে কে আমরা ইনক্রিজ করে যদি ইনফিনিটির মতো একটা ভ্যালু নিয়ে যাই তখন কি হয়, তখন ক্লোজ লুপ পোলগুলাই কোন পজিশনে চলে যায়, সেটার ওপেন লুপ জিরোজ এর পজিশন। তো এখানে দেখো এখানে আমি তিনটা, এগুলা কি পোল না সব? আচ্ছা এই তিনটা পোল আছে, কিন্তু যদি কোনো জিরো না থাকে, যদি কোনো জিরো না থাকে তাহলে হচ্ছে তার মানে কি এইখান থেকে কি রুট লোকাস শুরু হবে, কিন্তু শেষ হওয়া লাগবে না এগুলোকে। রুট লোকাস যদি শুরু হয় তার এন্ডিং পয়েন্ট তো থাকা লাগবে নাকি, কিন্তু এখানে কোনো জিরো দেখতে পাচ্ছি আমরা? তাহলে এখানে যদি জিরো দেখতে না পাই সে কোথায় চলে যাবে? জিরো খোঁজার জন্য সে ইনফিনিটির জন্য লিভ করবে। এই যে অ্যাঙ্গেল সেন্টার অফ অ্যাসিম্পটোট এন্ড অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট, ফার্স্ট অফ অল অ্যাসিম্পটোটটা কি জিনিস আপনারা সবাই জানার কথা। অ্যাসিম্পটোট কি? Asymptote is actually guide to infinity. তুমি যাকে ফলো করে আসলে ইনফিনিটির দিকে যাবা সেটাই হচ্ছে কি অ্যাসিম্পটোট। ওই সেন্টার অফ অ্যাসিম্পটোট অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট স্যার যেটা বললেন সেটা কিন্তু আসছে এখান থেকে, বুঝছো? যখনই সে ইনফিনিটির দিকে লিফট করবে, ঠিক আছে, ইনফিনিটির দিকে লিফট করবে। এখন দেখো এই তিনটার জন্য যদি আমার কাছে তিনটা জিরো চলে আসতো তাহলে কি তার ইনফিনিটিতে যাওয়ার কোনো প্রয়োজন ছিল? তার যদি তিনটা ফাইনাইট জিরো আমি এখানে দিয়ে দিতে পারতাম তাহলে তিনটাই কি তিনটা জিরোতে এন্ড হয়ে যেত না? তাহলে যখনই আসলে ইনফিনিটির দিকে যাওয়া শুরু করবে আমাদের খেয়াল রাখা লাগবে অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটটা যাতে এরকম না হয়, যাতে হচ্ছে এটা ইমাজিনারি অ্যাক্সিস কে ক্রস করে এই পার্টটাতে চলে আসে। কারণ এস প্লেনের এই পার্টটা কি আমরা সবাই জানি, হোয়াট ইজ দিস পার্ট? এই পার্টের সিস্টেম কি হয়? আনস্টেবল হয়। তার মানে তুমি যদি যেহেতু ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে তো তার যদি অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট এমন ভাবেই তুমি মানে হচ্ছে তোমার পোলগুলো এমন ভাবে সেট করা, তার অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটের কারণে সে আসলে এইটাকে ক্রস করতে বাধ্য। তো সে যদি এটাকে ক্রস করে একটা টাইমের পরে গিয়ে তোমরা কিন্তু এই এস প্লেনে কি দেখবা, এস প্লেনে যখনই গেছে তোমরা তোমাদের কাছে ল্যাব ম্যানুয়াল তো সবার কাছে আছে নাকি? ল্যাব ম্যানুয়াল সবার কাছে আছে। তোমরা এই যে যদি পারো নিজেদের প্র্যাকটিসের জন্য একটাবার দেখো তোমাদের এক্সপেরিমেন্ট 5 যেটা স্টেডি স্টেট এরর, যেখানে রুট লোকাসের কনসেপ্টটা আসলে আমরা ইউজ করিনি। তো সেখানে তোমাদের দেখবে অ্যাসাইনমেন্ট 2 এর 3 নম্বরে একটা ট্রান্সফার ফাংশন দেয়া আছে। তোমরা ওইটাকে হচ্ছে একটু ডিজাইন করে দেখো, সিস্টেমটা আনস্টেবল আসবে, বুঝতে পারছো? সিস্টেমটা আনস্টেবল আসবে। সেই আনস্টেবল আসার কারণই ছিল হচ্ছে কি, কারণ হচ্ছে আমার রুটগুলো কোথায় চলে গেছে, রাইট প্লেনে চলে গেছে। স্যার যেটা বললো যে আমাদের অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোটটা যদি ওই রাইট প্লেনের দিকে যাওয়া শুরু করে তাহলে আমাকে এমন মানে এমন কোন একটা মেকানিজম অ্যাপ্লাই করতে হবে যাতে হচ্ছে কি ওটা কোনোভাবেই রাইট প্লেনে না যায়। এবং সেজন্যই কিন্তু আসলে পোল জিরো ক্যান্সেলেশন বা পোল জিরো ক্যান্সেলেশন না হলো মানে তুমি একটা ফাইনাইট পোল যদি এই ইয়াতে বসাইতে পারো, এই লোকেশনে বসাইতে পারো, তখন কিন্তু কি তখন তোমার একটা পোল কিন্তু আসলে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, মানে তার কিন্তু এফেক্টটা থাকতেছে না তখন সার্কিটের উপর। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes. Okay. Next question.
স্যার আপনি যেমন স্যার মানে সিমুলিংকে যখন স্যার এই প্রজেক্টটা করলেন স্যার, হ্যাঁ করার পরে আমি ধরেন স্যার ফার্স্টে সিমুলিংকে ঢুকে যখন নিউ প্রজেক্ট বা নিউ মডেল দিব, হ্যাঁ তো সেইটার নাম দিলাম, একটা নাম দেওয়ার পরে স্যার এই প্রজেক্টটা করার পরে আমি এটা সেভ করব কিভাবে, বা এই আচ্ছা ফাইলটা কেমন সেভ হবে বা সেভ বা করবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি স্যার। স্যার আমাদের প্রজেক্টে তো স্যার ওই ফাইলটাও দেয়া লাগবে, তো স্যার ওই ওইটা ফাইলটাই মানে আপনাদের সিমুলিং ফাইলটাই মেইন আর কি, অ্যাকচুয়ালি সিসো টুলের ফাইল অ্যাকচুয়ালি দেয়া লাগবে না। তো এই যে দেখা আমি দেখিয়ে দিচ্ছি সেভ স্যার কিভাবে আপনি করবেন। যেরকম স্যার মনে হয় প্রজেক্টের সময় যে করার আগে সিসো টুলে যে ক্যালকুলেশন গুলো করে নিছেন ওইগুলোর কি স্যার স্ক্রিনশট দিতে হবে স্যার আমাদের, স্ক্রিনশট দিতে পারেন, আর নাকি হচ্ছে ওগুলো অথবা হাতে আপনি কাগজে লিখে নিব? হাতে কাগজে লিখে দিতে আচ্ছা, পারেন এখানে যেহেতু আমি আপনি। যারা প্রেজেন্ট আছে আর কি সবার থ্রুতেই বলি, এটা কিন্তু আসলে প্রজেক্ট। আপনারা, আমার যতটুকু মনে পড়ে যে আপনারা অনেক ল্যাবে প্রজেক্ট করছেন আর কি, মানে আমার মেজারমেন্টেও প্রজেক্ট থাকার কথা আপনাদের। জি স্যার সেখানে হয়তো আপনারা মেজারমেন্টে হার্ডওয়্যার আপনারা হয়তো কোনো আউটপুট আনা ট্রাই করছেন, এবং সেটার কিন্তু একটা ডকুমেন্ট ছিল যেখানে আপনারা আসলে এই প্রজেক্টের অবজেক্টিভ কি, আপনি কি কি ডিফিকাল্টিস ফেস করছেন। তো এখানে তো আসলে সেই জিনিসগুলোই থাকবে। এটা প্রজেক্ট ঠিক আছে, আপনাকে একটা সিমুলিং ফাইল অ্যাড করতে হবে, বাট এখানে তো আসলে অ্যাডিশনাল আপনি যে ক্যালকুলেশন গুলো করছেন সেটা তো আসলে একটা টাইপ করা হোক বা হাতে লেখা হোক, এরকম একটা একটা ডকুমেন্টেশন তো আসলে থাকা দরকার। আচ্ছা তোমরা যেটা বলছো, তুমি চাইলে হচ্ছে তোমাদের তো প্রজেক্ট রিপোর্টের সাথে একটা দেওয়া লাগবে, সবাই জানো তো? জি স্যার স্যার প্রজেক্ট তো রিপোর্ট বলেছি সহ কিন্তু হচ্ছে সাবমিশন ডেডলাইন কবে? তোমাদের 19 19 সেপ্টেম্বর। তারিখ 19 তারিখ স্যার। আচ্ছা ওই দিন কিন্তু প্রজেক্ট রিপোর্টটা সহ দেওয়া লাগবে। তো প্রজেক্ট রিপোর্টে তুমি এগুলো লিখবা, এবং বেটা তুমি যদি হচ্ছে সিমুলিং যেহেতু সিসোটুল ফাইল দিচ্ছ না, সিসোটুল থেকে তুমি স্ক্রিনশট নিয়েও দিতে পারো বা লিখেও দিতে পারো যে আমরা সিসোটুল থেকে পেয়েছি হচ্ছে কি গেইনের মান এত হওয়া লাগবে, আর হচ্ছে কি ওই পোলের ওপেন লুপ পোল গুলো এই পজিশনে বসানো লাগবে। এবং সাথে ওই যে প্রথমে একজন কোয়েশ্চেন করেছিল যে আমাদের সিস্টেমটা তো আসলে থার্ড অর্ডার ছিল স্যার, আমরা কিভাবে আসলে এটাকে মানে মানে সেকেন্ড অর্ডার তো করা লাগবে, সিস্টেম মানে রিমেইন সেকেন্ড অর্ডার লেখা। তো এটা কিভাবে করা যায়, এটা তো আমার মনে হয় অলরেডি আনসার হয়ে গেছে, মানে এই কোশ্চেন আনসার সেশনেই এটা আনসার হয়ে গেছে। তো তোমরা এই জিনিসগুলো কিন্তু ডিটেইলসে ক্যালকুলেশনে লেখা থাকতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা এখানে দেখেন, আপনারা তো এই যে প্লাস সাইনটা সবাই হচ্ছে সিমুলিংক লাইব্রেরি ওপেন করলে এই নিউ মডেল একটা থাকবে। আমি হচ্ছে নিউ মডেল দেইনি, আমি হচ্ছে ওপেন দিয়ে করেছি আর কি, আমার একটা মডেল সেট করা ছিল, আমি নিউ মডেল দিলাম। ওকে আমি কি আপনারা যা আনতে পারেন কিছু, আমি সবকিছুর আগে এই যে এখানে দেখেন একটা সেভ একটা শর্টকাট বাটন দেখতে পাচ্ছেন, স্ক্রিন কি দেখতে জি পাচ্ছেন? স্যার, জি আচ্ছা স্যার দেখতে এখানেও পাচ্ছি। আছে, আরেকটা হচ্ছে ফাইলেও আছে সেভ। ওকে তো আমি হচ্ছে এখানে সেভে দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি কোথায় আসলে সেভ করতে চাই ফাইলটা, এই যে আপনার তো ব্রাউজ করে আপনি যেখানে সেভ করতে চান আপনি কিন্তু সেখানকার লোকেশন সেট করে দিতে পারবেন, বুঝতে পারছেন? আমার এটা বাই ডিফল্ট হচ্ছে এই যে ম্যাটল্যাবের ডিরেক্টরিতে সেভ হয়ে আছে, আমি চাইলে অন্য ডিরেক্টরিতে, আমি আপাতত ডেস্কটপে দিয়ে রাখি। ডেস্কটপে এটার নাম দিলাম ধরো আমি 4106 নামে এটাকে সেভ করলাম। এবং এটার এক্সটেনশনটা একটু দেখে নেন, এটার এক্সটেনশনটা হচ্ছে slx.slx। আচ্ছা সরি আমি নাম্বার এভাবে দিতে পারি না, শুধু নাম্বার দিয়ে আসলে সেভ করা যায় না। ওকে তাহলে এখন যদি আমি আমার ডেস্কটপে যাই, আচ্ছা এই যে দেখেন tripoli4106.slx যিনি কোশ্চেন করেছেন দেখতে পাচ্ছেন, জি বা স্যার, জি যাদেরই স্যার, বা একটা মনে কোশ্চেন আছে। জি তারপরে স্যার। আমি কি করতে পারি, এটা তো অলরেডি ওপেন আছে, আমি এটাকে ক্লোজ করে দিলাম, সিমুলিংক ক্লোজ করে দেই। আমি সিমুলিংক লাইব্রেরিতে গিয়ে ওপেন করতে পারি, ওপেন করে আমি ডেস্কটপে যেহেতু সেভ করেছিলাম tripoli4106, আবার তোমার যে ডিজাইন থাকবে সেই ডিজাইনই চলে আসবে, বুঝতে পারছো? যেমন আমার একটা ডিজাইন সেভ করাই আছে,
এই যে এটা আমি যে অবস্থায় রেখে গিয়েছি এটা এই অবস্থায় থাকবে, বুঝতে পারছেন? তো আপনারা যদি হচ্ছে কখনো হচ্ছে প্রজেক্টের মাঝখানে ওই যে বন্ধ করে অন্য কোনো কাজে যাওয়া লাগে তাহলে হচ্ছে ওই যে সেভ করে রেখে পরে এসে আবার ওপেন করে ওখান থেকে কন্টিনিউ করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, নেক্সট কোশ্চেন। স্যার আমরা তো যখন নরমালি একটা ডিজাইন করি তখন তো এই তিনটা অপ এম্পে দিয়ে করলেন, দেন যখন এই যে মুশফিক স্যার বলেন যে মানে একটা টাইম পরে যখন আমাদেরকে হ্যাঁ চেঞ্জ আনতে হবে তখন যে আবার এখানে নতুন অপেম এন্টার করাচ্ছে, তো আমরা যদি এরকম মানে প্রথম মডেলেই কয়েক মানে ওরকম কি অপেম রাখা যাবে, লাইক এক্সট্রা অপেম রেখে তখন এন্টার মানে তখন এই অপারেশনে নতুন অপেম জয়েন করতে কোনো প্রবলেম হবে না, লাইক এখানে মানে আপনি যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে চিন্তা করেন, আমি আপনাকে যদি বলি যে আপনার ধরেন আপনার স্মার্টফোন, যেটা আপনার স্মার্টফোনে একটা কভার আছে, এখন আপনার স্মার্টফোনের জন্য কয়টা কভার আসলে রাখা উচিত? আপনি ধরেন হচ্ছে মিকি মাউসের একটা কভার রাখলেন, একটা হচ্ছে পিকাচুর কভার রাখলেন, আর একটা হচ্ছে ধরেন যে ওই যে আরো অনেক আপনাদের অনেক ফেভারিট থাকে। তো আপনি যদি মাল্টিপল কভার রাখেন আসলে দেখা যাবে যে ফাইনালি যেটা থাকবে সেটা আসলে ভিজিবল হবে, আর ভিতরে যেটা থাকবে সেটা আসলে মানে আসবে না, ইউজলেস। আপনি যদি এখানে এক্সট্রা অপেম রাখেন সেটা কি আসলে ইঞ্জিনিয়ার হিসেবে যখন আপনি ডিজাইন করবেন সেটা কি আসলে কস্ট ইফেক্টিভ হবে? যেটা আসলে আপনার কোনো কাজেই লাগতেছে না। এবং আপনি এটাও জানেন না যে এই ইউজার 10 বছর পরে বা 20 বছর পরে বা কোনো একটা সময় ভবিষ্যতে আপনাকে আসলে কল করবে, বা আসলে তার আসলে এই মডিউল চেঞ্জ করার কোনো দরকার হতে পারে ইন ফিউচার। তা আপনি যখন এত আনসার্টেনিটির মধ্যে থাকবেন সেখানে আসলে কেন আপনি মানে এক্সট্রা খরচ করবেন, বা আসলে একটা এক্সেস খরচ আসলে সেখানে করবেন, সেটা আসলে কখনোই এখানে ফিজিবল সলিউশন না। এখন আপনি যদি বলেন প্রজেক্টের কথা যে স্যার আমি একটা অপেম আপনার জন্য এখানে রেখে দিছি, এটা স্যার আপনি দেখেন ভালো লাগবে স্যার, সেটা তাহলে আলাদা হিসাব, সেটার জন্য কোনো মার্কস নেই। এখানে যেটা সেটা হচ্ছে যে আমি বলছি আপনারা হয়তো এই যে প্রজেক্টর কারণে এই কোশ্চেনটা করতেছেন যে মানে স্যার আমরা মানে অলরেডি হচ্ছে তুমি কম্পেনসেটরের কথাটা বলছো তাই তো? জি স্যার, জি স্যার, কম্পেনসেটরের জন্য হচ্ছে এক্সট্রা। আচ্ছা আচ্ছা স্যার, ফার্স্ট অফ অল এত কষ্ট করার দরকার কি? আমি একটা অপেম কেন রেখে দিচ্ছি? আমি তো স্যার চাইলেই হচ্ছে এই জিনিসটাকে কপি করে হচ্ছে আবার কি আরেকটা নতুন প্রজেক্টে নিয়ে গিয়ে আমি আবার আমার কম্পেনসেটরের জন্য অ্যাড করতে পারি। সো এক্সট্রা অপেম্পের তো আমার হচ্ছে এইটাতে রাখার কোনো প্রয়োজন আসছে না, বুঝতে পারছো? কারণ তোমাদেরকে প্রজেক্ট যেটা দেয়া হয়েছে, প্রজেক্টের কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমার কাছে আমি একটু ওপেন করি তাহলে বেটার। ওকে, প্রজেক্টের এ নাম্বার কোশ্চেন অনুযায়ী এতে যেটা বলা আছে সেটা কিন্তু শুধুই তোমাকে একটা সিস্টেম ডিজাইন করতে বলা আছে, বুঝছো? তুমি তো ডেফিনেটলি সিরিয়ালি যাবে নাকি, এ এর পর বি তারপরে হচ্ছে তুমি সি তে সলভ করতে যাবে। তো তোমার এ তে কিন্তু কোথাও বলা নাই যে তোমার ভবিষ্যতে কম্পেনসেট করা লাগবে কিনা, বুঝতে পারছো? এ তে কিন্তু কোথাও কি বলা আছে যে তোমার হচ্ছে আগের সিস্টেমের সবকিছু ঠিক রেখে তোমাকে নতুন করেই একটা সিস্টেম ডিজাইন করতে বলা হয়েছে? তাহলে তুমি বলো এটা কি তুমি যদি ওখানে একটা ওপেন রেখে দাও এক্সট্রা, সেটা কি জাস্ট মানে ইউজলেস হবে না? মানে মানে কি বলবো এটাকে, রিডান্ডেন্ট ওপেন, ঠিক আছে? তো তোমার এই ডিজাইন অনুযায়ী আমরা যেহেতু প্রজেক্ট ওয়াইজ যাচ্ছি, স্যার তো প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পলটা দিলেনি, মানে প্র্যাকটিক্যাল লাইফে যদি একটা সিস্টেম ডিজাইন করার পর আর কোনোদিন যদি এই সিস্টেমটাকে কোনো রিকোয়ারমেন্ট চেঞ্জ করা না লাগে, ধরে নিলাম যে কোনো রিকোয়ারমেন্ট এটা চেঞ্জ করা লাগেনি, তাহলে কি তুমি যদি প্রথম থেকে একটা কম্পেনসেটর বসিয়ে রাখো কোনো লাভ আছে? ওই কম্পেনসেটরটা কি একটা অ্যাক্সেস খরচ না সিস্টেম ডিজাইনে? বুঝতে পারছো? মানে তোমার ওপেন তুমি যে এক্সট্রা ওপেন গুলো বলতেছো সেটা তোমার প্র্যাকটিক্যাল লাইফে কি একটা কম্পেনসেটর, তো তাই তো নাকি? তো তুমি তো জানো না যে আসলে তোমার ভবিষ্যতে লাগবে কিনা কম্পেনসেটরটা। যদি লাগে তখন হচ্ছে কম্পেনসেটরটা কি উপায়, মানে ভবিষ্যতে যদি তোমার চেঞ্জ করা লাগে কম্পেনসেটরটা হচ্ছে কি পুরো প্ল্যান্ট চেঞ্জ করার চেয়ে কম্পেনসেটর অ্যাড করাটা হচ্ছে কি ফিজিবল সলিউশন। বাট যখন তোমাকে একটা সিস্টেম ডিজাইন করতে বলা হয়েছে তখন কিন্তু আসলে তোমার ওই যে রিডান্ডেন্ট ওপেন রাখার আসলে কোনো মিনিং নাই। এই তোমরা মেশিন ল্যাব তো সবাই করে আসছো নাকি,
মেশিন ল্যাবের পরীক্ষা তো সবাই দিয়ে আসছে। ওই অ্যাক্সেস কানেকশনের জন্য কি করা হতো মনে আছে? মার্কস ডিডাক্ট করা। মার্কস ডিডাক্ট করা হতো। আমরা যদিও এখানে অ্যাক্সেস কানেকশন দেখতে পাচ্ছি না, বাট মানে অ্যাক্সেস কানেকশন আনা মানেই হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং সাইডটাও চিন্তা করা লাগবে। কারণ আমরা তো জাস্ট হচ্ছে সিমুলিং দিয়ে হচ্ছে তোমাদেরকে প্রোটোটাইপ একটা ডিজাইন করাচ্ছি, বাট তুমি তো আর প্র্যাকটিক্যাল লাইফে তো সিমুলিং দিয়ে ডিজাইন করবে না, ঠিক না? যখন তোমার এইরকম সিচুয়েশন আসবে, তো তখন যদি হচ্ছে তুমি কোনো একটা অ্যাক্সেস কম্পোনেন্ট নিয়ে আসো যেটা হচ্ছে তোমার প্রজেক্টের রিকোয়ারমেন্ট নাই, তোমাকে কিন্তু স্যার অফিস থেকেও আসলে মানে এটার জন্য শোকজ করতে পারে, বুঝতে পারছো? তো ওই এই হিসাবেই তোমরা তোমাদের প্রজেক্টের সুবিধার্থে যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা আগে ডিজাইনটা করো, ডিজাইনটা করার পর এটাকেই তুমি কপি করে নিয়ে হচ্ছে কি, এটাকেই কপি করে নিয়ে আরেকটা নতুন একটা মানে যে সিমুলিং প্রজেক্ট হলো সেখানে পেস্ট করো। তারপরে তো জাস্ট তোমার কারেকশনটা চেঞ্জ হবে কোথায় বলো তো? এই লাস্ট পার্ট থেকে চেঞ্জ হবে না? এই লাস্ট পার্টের কারেকশনগুলো কপি করব কিভাবে স্যার? কপি করব কিভাবে? আচ্ছা, কপি জাস্ট কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল এ সি ভি। আচ্ছা, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এটা তো সবাই জানেন নাকি? এ আর কন্ট্রোল এ দিলে দেখেন সবকিছু সিলেক্ট হয়ে গেছে, আর হচ্ছে কন্ট্রোল সি ও দিলাম, আমাদের সবার প্রিয় অপশন এটা। তারপরে এখন আমি কি করব, আরেকটা হচ্ছে সিমুলিং ডিজাইন ওপেন করলাম বা ক্রিয়েট করলাম। আপনারা হচ্ছে নিউ মডেল ক্রিয়েট করতে পারেন, আমি হচ্ছে আপাতত আমার আচ্ছা আমি নিউ মডেলই ক্রিয়েট করে দেখাই। আরেকটা নিউ মডেল আসলো, এটার ভিতরে আমি কার্সর ক্লিক করলাম, এখন হচ্ছে কি কন্ট্রোল ভি দিলে চলে আসার কথা, দেখেন চলে এসেছে স্যার পুরোটা, বুঝতে পারছেন? তারপরে আপনি এটাকে আরেকটা নাম সেভ করুন। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছেন? এটাতে কিন্তু আপনার সময়টা বাঁচতেছে, বুঝছেন? মানে আপনি যদি আপনার মেইন কাজটা কিন্তু আসলে সিস্টেম ডিজাইন পর্যন্ত, সিস্টেম ডিজাইনের পরের কাজটা কিন্তু আপনি যদি মানে কম্পেনসেটরের কনসেপ্টটা বুঝে থাকেন, পরের কাজটা কিন্তু অনেক কম সময়ে আপনারা চাইলে করতে পারবেন। ওকে, ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। আর ওই যে মানে ফাইনাল কথা হচ্ছে এক্সট্রা কোনো ওপেন রাখাটা আসলে ফিজিবল না, এটা হচ্ছে আপনার মানে কোশ্চেনের আনসার কেন না এটাই হচ্ছে আমরা এক্সপ্লেন করব। ওকে, নেক্সট কোশ্চেন প্লিজ। স্যার এই ডিসপ্লের মধ্যে কার্ভ আনতে হবে কিভাবে? যেরকম স্যার যে 6 নাম্বার এক্সপেরিমেন্টে যেটা করছে স্যার, এইখানে কার্ভটা আনছে স্যার, ওইটা কিভাবে? সরি, আপনি কোশ্চেনটা আরেকবার রিপিট করবেন, আমি শুনতে পাইনি, কেটে গেছে। বলছি যে এই ডিসপ্লের মধ্যে কার্ভ আনবো কিভাবে? স্যার যেরকম ল্যাব 6টা যখন করিয়েছে ভিডিওটা, তখন স্যার এই সার্কিটের পাশেই কার্ভটা দেখা গিয়েছে স্যার, এটা কিভাবে আনতে হবে স্যার? এখানে যেটা হচ্ছে মানে অন স্ক্রিন যে এটা কি বলবো অসিলোস্কোপ যেটা আর কি, ওটার ব্যাপারে সে জানতে চাচ্ছে কি, ওইটা আসলে একটু অ্যাডভান্স লেভেলের, ওইটা নিয়ে আপাতত আপনাদের মানে প্যানিক হওয়ার কিছু নেই, বা আসলে ওইটা করতে পারলে যে আসলে মানে কিছু একটা করে ফেলছি ব্যাপারটা আসলে এরকম না। জাস্ট মানে আপনারা সেটা দেখানো যায় আপাতত। আমি না করলে কি অসুবিধা হবে মানে না প্রজেক্টে? না 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 না, এটা তো আমি জাস্ট হচ্ছে মানে আমার এক্সপ্লেনেশনের যাতে আমাকে আসলে হেল্প করে, আমি যাতে আসলে আপনাদেরকে সাথে সাথেই দেখাইতে পারি যে আসলে এখানে প্যারামিটার চেঞ্জ করলে কিভাবে আসলে সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এই জন্য আমি আসলে অন স্ক্রিন একটা ডিসপ্লে এনে হচ্ছে ওখানে দেখাইছি আর কি। এটা তো আপনার দেখানোর দরকার নেই, আপনি তো আমাদেরকে জাস্ট স্কোপে যাবেন, ওইখান থেকে হচ্ছে ওগুলোর স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদেরকে পিডিএফ করে বা ওয়ার্ড ফাইল করে হচ্ছে ওটাকে পাঠিয়ে দিবেন আর কি। ওটা তো আপনার ওইখানে এটা আপনি পাঠাবেন, আমার সাথে হচ্ছে আর এখানে তো স্কোপে তো আপনারা কার্ভ দেখাতে পারেন নাকি? এক্স্যাক্টলি, স্কোপে কার্ভ দেখাটা তো সবাই জানেন। জি স্যার, এটা তো পারি, এটা পারা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে আপনার প্রজেক্টে দেখাইতে হবে না ওটা। আর হচ্ছে আপনি এইটার ফাইলটা তো আমাদেরকে দিয়ে দিবেন আপনি, ঠিক আছে? তো সেখান থেকে তো হচ্ছে আমরা আসলে আপনি কি করেছেন না করেছেন সেটা আমরা দেখতে পাবো, বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা, আর কোনো কোশ্চেন নেই? এই দুটো এক্সপেরিমেন্ট রিলেটেড
বা আপনাদের প্রজেক্ট নিয়েও কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারেন। বা অন্য যদি আপনাদের কোনো এক্সপেরিমেন্ট রিলেটেড প্রবলেম থাকে, কন্ট্রোল ল্যাব রিলেটেড আর কি, আগের এক্সপেরিমেন্ট গুলোতে কোনো পার্টিকুলার টপিকে যদি problem থাকে, সেক্ষেত্রেও আপনারা কোশ্চেন করতে পারেন আর কি। আপনাদের নেক্সট উইক থেকে, ওদের তো মানে নেক্সট উইক থেকে পরীক্ষা নাকি? এমসিকিউ কয় তারিখে? এমসিকিউ 17 তারিখ। স্যার আমাদের 3-4 যে ল্যাব ভিডিও দেওয়া আছে এটার উপরও তো কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে তাই না স্যার? হ্যাঁ, মানে বোর্ড আর নাইট কুইজ যেটা সেটা? জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, বোর্ড আর নাইট কুইজের উপরে আপনাদের কোশ্চেন অ্যান্সার সেশন হবে আর কি। আচ্ছা, ওটা হচ্ছে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে আসলে। এটা বোর্ড আর নাইকুইজ তো মানে ম্যাক্সিমাম লেভেল হয়ে গিয়েছিল আমার জানা মতে, একটা ল্যাব ছাড়া। মোস্ট প্রবাবলি C1 ছাড়া মনে হয় বাকি সবগুলো ল্যাবই হয়ে গিয়েছিল ইয়ার আগে, যে যখন ভার্সিটি ক্লোজ হলো তার আগেই মনে হয় হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে ওটা হচ্ছে আমরা স্যারদের সাথে ডিসকাস করে ওটা কবে হবে ওটা আপনাদেরকে ল্যাবে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে কি আর কোনো কোশ্চেন নেই আপনাদের? স্যার, যারা এখন পর্যন্ত ভিডিও দেখে নাই তারা যদি পরে প্রবলেম ফেস করে কার সাথে যোগাযোগ করবে? যারা এখন পর্যন্ত ভিডিও দেখেন নাই তারা তাদের যে কারেসপন্ডিং ল্যাব টিচার আছে তাদের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারে। আর এছাড়াও যদি মনে করে যে না, স্যাররা এখন বিজি আছেন, সবাই বিজি, আপনাদের আপনারা অনেকেই, আপনাদের উপর তো আসলে প্রেশার যাচ্ছে, এটা অস্বীকার করার কিছু নাই। আমাদের উপরও প্রেশার আছে, আমাদের থিওরি নিতে হচ্ছে, ল্যাব নিতে হচ্ছে। সেক্ষেত্রে যদি আপনার কারেসপন্ডিং ল্যাব টিচার যদি আপনাকে সময় দিতে না পারে, আপনি যদি মনে করেন যে আমরা আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি বা অন্যান্য ল্যাবের টিচার আপনাকে হেল্প করতে পারে কন্ট্রোল রিলেটেড, সেক্ষেত্রে আপনারা যাদের প্রবলেম থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেটা হতে পারে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থ্রুতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, বা আমাদেরকে মেইলে ইয়ে করতে পারেন, বা আপনারা গুগল ক্লাসরুমে অ্যাড আছেন, সেক্ষেত্রে আপনারা ওখানে কোশ্চেন করতে পারেন। এখানে অনেক ভাবে আসলে মানে প্রবলেম থাকলে প্রবলেমের ইনশাআল্লাহ সলিউশন আপনারা পাবেন আর কি। এটা নিয়ে আসলে যারা এখন পর্যন্ত ভিডিও দেখেন নাই, যদি আপনারা এই রিলেটেড মানে যদি এই এক্সপেরিমেন্ট রিলেটেড বা কোনো প্রবলেম ফেস করেন, স্যার যেটা বললেন আপনারা ইউ আর ফ্রি, মানে ফিল ফ্রি টু আস্ক আস। ঠিক আছে, আপনার ল্যাব টিচার ফার্স্টে দেখেন, আপনার ল্যাব টিচার হচ্ছে আপনাকে মানে স্যারও বিজি থাকতে পারেন, আর না হলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সমস্যা নেই। আমরা হচ্ছে মানে আপনার প্রবলেম সলভ করার ট্রাই করব, যে আপনাদের কোনো প্রবলেম যদি ফেস করে থাকেন। ঠিক আছে, আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, বা হচ্ছে ইমেইল আইডিতেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, যে ইমেইল করে যে স্যার আমার এই জায়গায় সমস্যা হচ্ছে এবং কাইন্ডলি যদি আমাকে একটু টাইম দিন। তখন হচ্ছে স্যাররাও তো বিজি, তো স্যাররা হচ্ছে মানে তাদের শিডিউল অনুযায়ী যদি আপনাকে মানে ওইরকম একটা টাইমে যে আপনার প্রবলেমটা দেখার চেষ্টা করবেন। বাট আমরা একটু আসলে আপনাদের কাছে এক্সপেক্ট করবো আপনারা কাইন্ডলি ভিডিওগুলো মানে যেহেতু হচ্ছে টাইম ঘনিয়ে আসছে, আপনার ভিডিওগুলো একটু আগেই দেখে ফেলার চেষ্টা করেন। এটা একটা রিকোয়েস্ট থাকবে আর কি আপনাদের কাছে, যে ভিডিওগুলো দেখে শেষ করলে তাহলে কিন্তু আপনি আপনার প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন, আদারওয়াইজ না। ওকে, আচ্ছা, বাকি সবার কি সবকিছু ক্লিয়ার, মানে সব প্রবলেম আর কারো নেই? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এমসিকিউ এর জন্য কোন কোন ল্যাব এক্সপেরিমেন্ট গুলো থাকবে একটু জানতে চাচ্ছিলাম। আমার জানা মতে এখন পর্যন্ত ডিসিশন হচ্ছে সবগুলোই থাকবে, মানে 1 নাম্বার থেকে আপনাদের টোটাল এক্সপেরিমেন্ট কয়টা? 7টা। ঠিক আছে, আমার জানা মতে এমসিকিউ মোস্ট প্রবাবলি 7টা থেকেই হচ্ছে। মুশফিক, আমি আসলে এই ব্যাপারে আমার কনফিউশন আছে আর কি, আমি হয়তো এটা মিস করে গেছি আর কি মিটিং এ। আমি আচ্ছা, আমি আমার জানা মতে এখন পর্যন্ত ডিসিশন হচ্ছে 7টাই। ইন কেস যদি ডিসিশন চেঞ্জ হয় সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ইন কেস যদি ডিসিশন চেঞ্জ হয় যে এমসিকিউ আসলে মানে এই এক্সপেরিমেন্টের উপর হবে, এরকম কোনো ডিসিশন যদি হয় সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন? এবং মানে সেটা হল আপনারা ধরে রাখেন যে 7টার উপরেই হবে। ওকে স্যার। আর কারো কোনো এক্সাম রিলেটেড বা হচ্ছে এই ল্যাব রিলেটেড কোনো প্রকার কোশ্চেন? কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন।
স্যার প্রজেক্টটা কি পিডিএফ বানায়ও দিব এবং এসএলএক্স ফাইল এই দুইটাই তো দিব? আমার কেন জানি মনে হচ্ছে আপনি সাইফন ইন্দু। জি স্যার। কেমন আছেন আপনি? স্যার ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার কোশ্চেনটা কি ছিল? মানে প্রজেক্টটা স্যার এসএলএক্স ফাইল যেটা বললেন স্যার ওভাবেও দিব, পিডিএফ আবার স্ক্রিনশটে পিডিএফ করেও দিব, মানে এই দুইটাই তো দিব? আপনি প্রজেক্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনার এসএলএক্স যেটা .slx ফাইল যেটা, সেটাতে হচ্ছে আপনার যেই এক্সিকিউশন যেটা, আর আপনার যে প্রজেক্ট রিপোর্ট যেটা থাকবে, একটা হচ্ছে যে যদি আমরা হার্ডওয়্যার করতাম সেক্ষেত্রে আপনি হয়তো ব্রেডবোর্ড থাকতো, আপনার কাছে অপেন থাকতো, রেজিস্ট্যান্স থাকতো, ক্যাপাসিটর থাকতো, এরপর আপনার হচ্ছে এগুলার কানেকশন দিয়ে আপনি সেটা আমাদেরকে ফিজিক্যালি দেখাইতেন। এখন যেহেতু ফিজিক্যালি সেটা পসিবল না, সেটা আসলে আমরা সফটওয়্যারে দেখতে যাচ্ছি। এই জন্য আপনি এসএলএক্স ফাইলটা দিবেন, যেটাকে আসলে আমরা ধরতে পারি যে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনের ইকুইভ্যালেন্ট। আর তার যে রিপোর্ট যেটা থাকবে সেটা হবে হচ্ছে পিডিএফ ফাইল বা ডক ফাইল হিসেবে। সেখানে আপনি কি করবেন, আপনার ওই এসএলএক্স ফাইলটারই, যেমন আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম ফর স্টেপ 1, বা আপনাদের যে 4টা স্টেপ দেওয়া আছে ABCD, স্টেপ A এর জন্য সার্কিট ডায়াগ্রাম এটা, তার নেসেসারি ক্যালকুলেশন গুলো সেখানে প্রজেক্ট রিপোর্টে থাকবে, সেটা টাইপ করতে হবে। এখানে আর এর যেমন এখানে আমি যদি বলি এটা রেজিস্টার 1 2 3 4, এই R2 C1 কোনটার ভ্যালু কি কি হবে সেই ভ্যালুগুলো আপনি সেখানে ক্যালকুলেশনটা দেখাবেন। তারপরে হচ্ছে আউটপুট গুলো, সেই আউটপুটটা কোথা থেকে আসবে, স্কোপে যাবেন, আপনার স্কোপ থেকে হচ্ছে ওই যে বাই লেভেল মেজারমেন্ট, ওখান থেকে গিয়ে হচ্ছে ওভারশুট, সেটলিং টাইম, ওগুলো হচ্ছে একদম রাইট সাইডে হচ্ছে এই ভ্যালুগুলো দেওয়া থাকে। জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে হচ্ছে ডক ফাইলের মধ্যে সেই স্ক্রিনশটটা হচ্ছে অ্যাড করে দিবেন, তাহলে তো আপনার প্রজেক্ট রিপোর্ট রেডি হয়ে গেছে। এক কথায় তোমার মানে পিডিএফ বা বলো বা ডক ফাইল বলো, সেটা হচ্ছে প্রজেক্ট রিপোর্ট হবে, ঠিক আছে? আর তুমি আসলে প্রজেক্টে কি কি করেছো, তোমার ক্যালকুলেশন কি কি, এটা ডিটেইলসটা থাকবে প্রজেক্ট রিপোর্টে, ঠিক আছে? এন্ড হ্যাঁ, তোমার মানে এসএলএক্স ফাইলটাও, এসএলএক্স মিন্স সিমুলেশন ফাইলটাও দেওয়া লাগবে এবং প্রজেক্ট রিপোর্টটাও দেওয়া লাগবে। জি স্যার, থ্যাংক ইউ ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, সবাই সব লেভেলের ভিডিও তো পেয়েছেন নাকি? মানে কোন গ্রুপে, মানে আমার জানা মতে সবগুলো গ্রুপেই শেয়ার হয়েছে প্রত্যেকটা ভিডিও, মানে পান নাই এরকম কেস তো হয় নাই নাকি? আচ্ছা আচ্ছা, আপনাদের যদি কোশ্চেন না থাকে আমার মনে হয় যে এটা টেনে এটাকে আর বড় করার কিছু নাই, আমরা কোশ্চেন আনসার সেশনটা শেষ করতে চাচ্ছি আর কি। আর যদি কোশ্চেন থাকে সেক্ষেত্রে কোশ্চেন থাকে আমরা কন্টিনিউ করব, আর কোশ্চেন না থাকলে আসলে আমরা এটা শেষ করে দিব আর কি। আমার যেটা মনে হচ্ছে যে আপনারা আসলে ভিডিওগুলো দেখতে পারেন আর কি, এটা এখন আপনারা যদি পরে যদি আসলে প্রবলেম ফেস করেন এবং এটা যদি আসলে পরীক্ষার সময় ঘটে, সেক্ষেত্রে আসলে আপনাকে প্রবলেম সলভ করে পরীক্ষার সময় হেল্প করাটা আসলে সম্ভব হবে না আর কি। এখন আপনাদের উপর দিয়ে প্রেসার যাচ্ছে, এটা আসলে আমরাও জানি, বাট এখন আসলে এই প্রেসারের মধ্যে আসলে আপনাকে টাইম বের করে আসলে এগুলো একটু দেখতে হবে। আর আমাদের তো আমার যতটুকু মনে পড়ে যে আমি আপনাদের 4-1 হচ্ছে 3টা সেকশন, 6টা গ্রুপ হওয়ার কথা, এর মধ্যে 4টা গ্রুপে হচ্ছে আমি নেই আর কি। আমার সাথে 3টা গ্রুপে হচ্ছে আপনাদের ইটিএল স্যার নেয়, আর একটা গ্রুপ হচ্ছে বাইজি স্যার নেয় আর কি। আবার বাইজি স্যার অন্য আরেকটা গ্রুপে হচ্ছে ইটিএল স্যারের সাথে নেয়, তার মানে বলা যায় যে আসলে আমরা 5টা গ্রুপে নেই আর কি। তো আমার যতটুকু মনে পড়ে যে আসলে আমাদের ম্যাক্সিমাম প্রায় 70-80% টপিক আসলে তখনই কভার হয়ে গেছিল আর কি। আমাদের কয়েকটা ল্যাবে হচ্ছে জাস্ট পিএলসি বাকি ছিল, আর হচ্ছে রুট লোকাসটা হয়তো বাকি ছিল আর কি, মেবি একটা বা দুইটা ল্যাবে হতে পারে। পিএলসিটা ম্যাক্সিমাম ল্যাবে বাকি ছিল আর কি। পিএলসিটা যেহেতু আসলে একটু হার্ডওয়্যার ভিজুয়ালাইজেশনের একটু ব্যাপার স্যাপার আছে, এই জন্য আমরা এই সেমিস্টারে মানে এখন এই অবস্থাতে হচ্ছে আমরা পিএলসিটা বাদ দিছি আর কি। এই জন্য আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে 7টা। তো এই 7টা এক্সপেরিমেন্টের মধ্যে আপনাদের কুইজ কয়টা হবে? 2টা না বাইজিৎ ভাই? ওদের মানে এমসিকিউ না, এমনি ওভারঅল কুইজ কয়টা, পরীক্ষা কয়টা? না, ওদের তো ইয়া হচ্ছে প্রজেক্ট আর হচ্ছে এমসিকিউ একটা সেন্ট্রাল হবে, ঠিক আছে? আর এমসিকিউটা সেন্ট্রাল হবে, আর হচ্ছে প্রজেক্টের উপর ভাইবা, ভাইবা। ওই যাই হোক, এটা তো আসলে কুইজ আর কি। তো
এই জিনিসগুলো যদি আসলে আপনার ক্লিয়ার না থাকে তাহলে তো আসলে খারাপ করবেন আর কি। মানে আপনি সামহাও প্রজেক্ট করতে পারছেন, বাট ভাইভাতে আসলে নিলেই তো আমরা বুঝবো যে আসলে আপনি কি জানেন আর কি জানেন না। তখন তো আসলে আপনার ওইখানে গ্রেডটা একটু খারাপ আসতে পারে আর কি। তো একটু কষ্ট করে হলেও আচ্ছা, আপনারা হবে আর কি। হচ্ছে প্রজেক্টটা করার সময় কাইন্ডলি একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিন, ঠিক আছে? কাইন্ডলি একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিন, এটা হচ্ছে আমাদের তরফ থেকে সাজেশন থাকবে। আর যেহেতু একটা ভাইভা আছে, ভাইভাটার ব্যাপারে তো সবাই জানেন তো নাকি? ভাইবার ডেটও কিন্তু দেয়া হয়েছে অলরেডি 21 সেপ্টেম্বর, স্যার 21 তারিখে স্যার। ঠিক আছে? আর আপনাদের হচ্ছে 19 তারিখ হচ্ছে আপনারা প্রজেক্ট আর হচ্ছে প্রজেক্ট রিপোর্ট সাবমিট করে দিবেন, আর হচ্ছে এটার ভাইভাটা হবে 21 সেপ্টেম্বর। তো যেহেতু ভাইভা আছে স্যার, আপনারা সবাই একটু কাইন্ডলি মানে প্রজেক্টের উপর একটু ক্লিয়ার কনসেপ্ট রাখেন, এটা হচ্ছে আমাদের সাজেশন থাকবে। আর এর মধ্যে হচ্ছে তো আচ্ছা, এখন আর কারো কোনো প্রবলেম আছে কিনা এটা বলুন। স্যার আমাদের 21 তারিখে যে ভাইভাটা, এটা আগে অ্যাকচুয়ালি টানা আমাদের 19 তারিখে সাবমিশন কন্ট্রোলের, PS2 সাবমিশন 20 তারিখে প্রজেক্টের। তো 21 তারিখের এটা কি কোনোভাবে মানে রিকোয়েস্ট যদি আমরা করি পিছানো যায় একদিন? মানে আমার ভাইবার জন্য প্রিপারেশন নেওয়ার টাইমটাও ঠিক মতো পাচ্ছি না। আচ্ছা স্যার, আপনারা কিন্তু আমার জানা মতে 17 তারিখ হচ্ছে আপনাদের কন্ট্রোলের একটা পরীক্ষা আছে এমসিকিউ। জি স্যার। ঠিক আছে, 18 তারিখ শুক্রবার বন্ধ। 19 তারিখও কিন্তু কন্ট্রোলেরই, ঠিক আছে, প্রজেক্ট সাবমিশন। এখানে কিন্তু হচ্ছে আপনার কোনো মানে এমসিকিউ বা কোনো এক্সাম দেওয়া লাগছে না। আর প্রজেক্টের উপরে যেহেতু ভাইবা, ঠিক আছে, তার মানে আপনি যখন প্রজেক্টটা করতেছেন তখনই কিন্তু আপনার যে নলেজ, মানে আপনি তো প্রজেক্টটা যদি বুঝে করেন তাহলে আপনার ওই সেই নলেজটাই ভাইবার জন্য এনাফ হবে। ঠিক আছে, ভাইবাটা কিন্তু সোললি অন প্রজেক্ট। ভাইবাটাতে কিন্তু হচ্ছে তোমাদের সব এক্সপেরিমেন্ট মানে প্রজেক্ট রিলেটেডই সব কোশ্চেন থাকবে, বুঝতে পারছো? প্রজেক্টের রিলেটেডই সব কোশ্চেন থাকবে। আর এখনো কথা হচ্ছে আমরা কিন্তু অলরেডি একবার ডেট দিয়ে আবার চেঞ্জ করেছি, কিন্তু তোমাদের কিন্তু একবার ডেট দিয়ে ওই যে তোমাদের কোন একটা কিছুর সাথে ক্ল্যাশ করে সম্ভবত কোন একটা ল্যাবের সাথে, পাওয়ার সিস্টেম ল্যাব মনে হয়। তো প্রথম ডেটটা কিন্তু আরো একটু আগে ছিল, সেটা ক্ল্যাশ করার কারণে কিন্তু আমরা হচ্ছে পিছনে নিয়েছি। আর আমরা একদম ডেডলাইনে আছি, মানে 21 তারিখ তো তো তোমাদের হচ্ছে একদম শেষ পর্যায়ে ওটা। এর চেয়ে বেশি পিছালে আসলে তোমাদের মানে আমরা একদম ইমার্জেন্সি কোনো টাইম থাকবে না আমাদের হাতে, বুঝতে পারছো? স্যার মানে আমাদের হাতে ইমার্জেন্সি কোনো টাইম থাকবে না। যদি শিফট করা যেত। আমি আচ্ছা, তো তোমরা কি ঠিক বুঝি না আপনার কথাটা, আবার একটু বলেন কোনটা শিফট। এখানে তো স্যার আমার যে 20 তারিখে যেটা আমার সাবমিশন, ওটা রাত 12টা মানে রাত্রে পর্যন্ত। তো 20 তারিখ সাবমিশনের পরে 21 তারিখ আমাদের মানে একদম তাড়াহুড়া হয়ে যাচ্ছে জিনিসগুলা। টানা একটা আপনাকে কে বলছে যে রাত 12টার দিকে সাবমিট করতে হবে? আপনি দিনের 12টা বাজে সাবমিট করতে পারেন। করতে পারবো, বাট আমি সবার জন্য চিন্তা করে এই জিনিসটা বলতেছি। দেখেন আপনি পরীক্ষায় আপনারা মানে হচ্ছে আমাদের তরফ থেকে কিন্তু আমরা একবার পিছিয়েছি ডেট, ঠিক আছে? দেখেন আপনারা আমি আর 20 তারিখ তো এই কন্ট্রোল তো 20 তারিখ সাবমিশন, কন্ট্রোল 19 তারিখ কিন্তু না, PS2 পাওয়ার সিস্টেম 2 যেটা সেটা সাবমিশন। আচ্ছা, তাহলে আপনারা এখন কথা হচ্ছে আপনারা তো কন্ট্রোলকে একবার রিকোয়েস্ট করেছেন এবং সেটা হচ্ছে অ্যাকসেপ্ট হয়েছে। তো এবার হচ্ছে আপনারা পাওয়ার সিস্টেম 2 কে একটু রিকোয়েস্ট করে দেখেন, ঠিক আছে? যদি আপনাদের এত প্রবলেম হয়, বুঝতে পারছেন? আপনারা ওই যে ওই ল্যাবটাকেও তো একটু রিকোয়েস্ট করে দেখতে পারেন। কন্ট্রোল তো একবার আপনাদের কথা রেখেছে, ঠিক না? জি স্যার। ওটাকেও তো রিকোয়েস্ট করা যায় স্যার। আমার সাজেশন যেটা হবে যে আপনারা আসলে প্রজেক্টটা আজকে যেহেতু এখনো সময় আছে, আজকে 7 তারিখ বা এক্সপেরিমেন্ট রিলেটেড। হ্যাঁ ভাই, কিছু বলতেছিলেন আপনি? আজকে 7 তারিখ, এই যে 7 তারিখ আর কি। আপনাদের প্রজেক্টের জন্য এখনো হচ্ছে আমার মনে হয় যে যথেষ্ট পরিমাণে সময় আছে, আপনি তাড়াহুড়া করার কিছু নাই। আর ভাইভাটা যেহেতু প্রজেক্ট রিলেটেড, এখানে আসলে মানে আমি আপনাকে মানে যে গল্প ছড়ার মতো কোনো কোশ্চেন আসলে ছুটতে পারবো না, এটা আসলে সম্ভব না। আপনার প্রজেক্টের উপরে যদি আপনি মানে বুঝে করেন, আপনার আসলে ওইখানেই ভাইবার প্রিপারেশন হয়ে গেছে। আপনি জানেন যে আপনি সিমুলিংকে কি কাজ করছেন না করছেন, বা কিভাবে আপনি আসলে আপনাকে যেই স্টেপ গুলা আনতে বলা হয়েছে ওগুলো আপনি আনছেন। তো আপনার এটার উপর যদি নলেজ থাকে, এখানে তো আর মুখস্থ করার কিছু নেই। আপনাকে তো আমি জিজ্ঞেস করবো না যে হোয়াট ইজ জিটা, তাই না? বা আমি আপনাকে জিজ্ঞেস করবো না যে সেটলিং টাইমের ইকুয়েশনটা আমাকে বলেন। তো এটা তো আসলে মনে রাখা আপনার জন্য কোনো দরকার নাই।
আপনার তো এটা মুখস্থ করার দরকার নেই যে জিটার ইকুয়েশন কি বা সেটিং টাইমের ইকুয়েশন কি বা যে 5% 2% এগুলোর ইকুয়েশন কি। এগুলো তো মানে এইগুলা তো আসলে ইউজলেস কোশ্চেন, এগুলো আমরা জিজ্ঞাসা করবো না আপনার ভাইভাতে। আমরা যে জিজ্ঞেস করবো যে আসলে এই এই প্যারামিটারে বা কোনটার জন্য কি ভ্যারিয়েশন আসছে বা আসলে এখানে সিগনিফিকেন্স কি বা কম্পেনসেশনের জন্য আসলে কোনটা লিড কম্পেনসেটর কোনটা ল্যাগ কম্পেনসেটর, বা আপনি এই প্রজেক্ট রিলেটেড আপনি আসলে এটাকে যদি আমি এক্সিকিউট করতে বলি, যদি বলি যে আসলে আমি আমার ক্যাপাসিটর নাই আমার ইন্ডাক্টর আছে, সেক্ষেত্রে আসলে কিভাবে আমি এক্সিকিউট করতে চাই, সেই জিনিসগুলো আপনার একটু নলেজ থাকা লাগবে। এই জিনিসটা তো আপনার আসলে আমরা প্রথম দিকে ল্যাবেও আমরা আসলে যে আরএলসি দিয়ে আমরা আসলে সেকেন্ড অর্ডার সার্কিট ডিজাইন করছিলাম, আপনাদের তো এটা মনে থাকার কথা। এই যে আমরা তো আরএলসি এল দিয়েও আমরা করছিলাম, ইন্ডাক্টর দিয়ে আমরা করছিলাম, তো এই জিনিসগুলো তো আপনাদের মাথায় থাকার কথা আর কি। তা এগুলোর উপরে তো আসলে আমরা ভাইবা নিব, এখানে তো আসলে আপনার মুখস্থ করার কোনো কিছু নাই আর কি। এটার জন্য আলাদা কোনো প্রিপারেশন দরকার নেই। PS2 যদি হইতো সেক্ষেত্রে সেখানে ভাইবা নিলে হয়তো সেখানে এক্সপেরিমেন্ট গুলোতে ওটা যেহেতু একটা থিওরিটিক্যাল একটু ল্যাবটা, যেহেতু আমার যতটুকু মনে পড়ে, তো ওইখানে হয়তো একটু প্রিপারেশন একটা ব্যাপার স্যাপার ছিল। কন্ট্রোল ল্যাবে তো ভাইবাই হতো না, আমরা যখন থেকে ল্যাব নেওয়া শুরু করছি এরপর থেকে তো ভাইবা হয় নাই। এবার যেহেতু আসলে একটু ডিফারেন্ট সিচুয়েশনের মধ্যে আসছে এই জন্য এবার ভাইবা হচ্ছে। তো এবার ভাইবা যেহেতু হবে, এটা তো আসলে মানে অন্য কোনো ডোমেইনের আসলে কিছু থাকবে না, আপনার প্রজেক্টের উপরেই আসলে আপনাকে কোশ্চেন করা হবে। তো আপনি প্রজেক্টটা যদি আসলে টাইম নিয়ে করেন এবং বুঝে করেন, আমার তো মনে হয় যে আপনার আসলে প্রজেক্টের মধ্যে আপনার প্রিপারেশনটা হয়ে যাচ্ছে আর কি। এটার জন্য আসলে কেন তোমাদের হাতে কিন্তু যথেষ্ট টাইম আছে অলরেডি, তোমরা প্রজেক্টটা একটু টাইম নিয়ে মানে একদিনে শেষ না করো, বাট মানে শুরু করো প্রজেক্টটা, ঠিক আছে? একটু টাইম নিয়ে কাইন্ডলি ভিডিওগুলো দেখো আর তারপরে হচ্ছে প্রজেক্টটা শুরু করো। কোনো প্রবলেম থাকলে টিচারদের সাথে ডিসকাস করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে তখনই কিন্তু আসলে তোমার মানে প্রিপারেশন বলতে যা বোঝায় সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আপনাদের যদি প্রবলেম থাকে, আমরা তো বলছি যে কারেসপন্ডিং ল্যাব টিচারের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন, বা ওনারা যদি বিজি থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার প্রবলেম সলভ হলেই হয়েছে, সেটা আমার থ্রুতে হোক বা আপনাদের ইটে স্যারের থ্রুতে হোক বা হাসিব স্যারের থ্রুতে হোক, আপনার সলিউশন পেলেই হয়েছে। টিচার এখানে ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে আপনার সলিউশন পাওয়া। তো এটা তো আমরা আসলে বলছি যে এটা আসলে ইনশিওর হবে, এটা নিয়ে তো আপনাদের আসলে প্যানিক হওয়ার কিছু নাই আর কি। যেটা সাজেশন সেটা হচ্ছে আপনার যদি ভিডিওগুলো না দেখেন, চেষ্টা করেন আসলে প্রেশার হলেও ভিডিওগুলো দেখার আর কি। এবং আমি আমার যে এক্সপেরিমেন্ট যে 7 এর ভিডিও, যেটা এখানে আমি আসলে অনেক ক্যালকুলেশন হচ্ছে এসকেপ করে গেছি, আমি ধরে নিছি যে আপনারা ক্যালকুলেশন গুলো পারেন। আপনাদের একজন হচ্ছে আজকে আমাকে ফেসবুকে নক দিছে যে স্যার আমি ক্যালকুলেশনটা বুঝি নাই। এটা না বুঝেটা অস্বাভাবিক কিছু না, বাট একটা গ্যাপের কারণে হয়তো আসলে এটা এখন বুঝতে সমস্যা হচ্ছে। আপনারা কিন্তু টাইম দিতে হবে। যদি আপনার একটা গ্যাপ চলে আসে পড়ালেখায়, সেখানে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। তো সেখানে একটু নিজের একটু বেশি টাইম দিতে হবে, একটু বেশি পরিশ্রম করতে হবে। তাহলে দেখবেন যে আপনার এই জিনিসগুলা আপনি একবার ধরতে পারলে আসলে আপনার মধ্যে একটা স্মুথনেস চলে আসবে, আর তখন আসলে এই যে আপনার যে একটা মানে ভয় যেটা, এটা আসলে চলে যাবে আর কি। একটু পড়ালেখা করতে হবে, ভিডিওগুলো একটু দেখতে হবে। এটা দেখলে আপনি আসলে প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন। ওটা দেখে দেখে করতে হবে। সিমুলিংকে সব কাজ তো আসলে আমরা সিমুলিংকে করি আর কি। ভিডিওগুলো দেখবেন, দেখে দেখে সিমুলিংকে করার ট্রাই করবেন। ওইখানে প্রবলেম ফেস করলে হচ্ছে আমাদেরকে জানাবেন স্যার। যে আজকে যেমন একজন প্রবলেম ফেস করতেছে 18 ভার্সন নিয়ে, আপনারা যারা, আমার যেটা মনে হয় যে আসলে মেজরিটি আসলে টাইম পায় না আর কি ভিডিওগুলো দেখা। এটা আসলে এটা টাইম আসলে ম্যানেজ করতে হবে আর কি। এখন কষ্ট হলেও টাইমটা ম্যানেজ করতে হবে। যদি আপনার একটা ভালো রেজাল্ট করতে চান, ভালো গ্রেড চান, আপনাকে আসলে এই কষ্টটা করতে হবে। কষ্ট না করলে তো আসলে আপনি মানে ভালো কিছু আসলে অ্যাচিভ করা বা আশা করাটা আসলে এটা বোকামি আর কি। এখানে আসলে পরিশ্রম করতে হবে। তো সেক্ষেত্রে প্রবলেম ফেস করলে এনি টাইম আপনার যদি মনে হয় যে না রাত 12টা বাজে স্যারদেরকে নক দেওয়া যাবে না বা স্যাররা বিরক্ত বোধ করতে পারেন, আমি পার্সোনালি বলতে পারি যে রাত 12টার দিকেও আপনার যদি প্রবলেম ফেস হয়, আপনি আমাকে হচ্ছে নক দিতে পারেন বা হচ্ছে মেইল দিয়ে রাখতে পারেন। আমি যদি তখনও যদি আমি যদি রিপ্লাই নিতে পারি, আমি চেষ্টা করবো ইমিডিয়েট পরের দিন রিপ্লাই দেওয়ার, বা যদি আমি যদি সেটার সলিউশন না জানি, যারা এর থেকে বেটার জানে তাদের কাছে সেটা ফরওয়ার্ড করবো, আপনাকে সলিউশন দেওয়ার হচ্ছে প্রোভাইড আমরা চেষ্টা করবো আর কি। এটা নিয়ে কোনো সমস্যা হবে না, আর আপনাকে তো আসলে সেই চেষ্টাটুকু করতে হবে। আপনারা মানে নিঃসংকোচে হচ্ছে মানে প্রবলেম ফেস করলে সেটা হচ্ছে জানাবেন। যে কোনো টিচার, আপনার যে টিচারের কাছে আপনার কমফর্ট ফিল হয়, যে আপনি মনে হচ্ছে আপনার কোর্স টিচার বা হচ্ছে ওই টিচারকে জানালে আমি হচ্ছে এটা সলিউশন পেতে পারি, আপনি জানাতে পারেন। এবং মানে সলিউশন স্যার যেটা বললেন, সলিউশন পাওয়াটাই আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাট আমরাও বললাম যে তোমরা যদি পরবর্তীতেও কেউ ভিডিও দেখো, মানে যদি প্রবলেম ফেস করো, বাট কথা হচ্ছে বেশি দেরি করে ফেলো, বুঝছো? বেশি দেরি করে ফেলো না, তখন কিন্তু তোমার নিজের প্রজেক্টের জন্য টাইম থাকবে না, ঠিক আছে? নিজের প্রজেক্টের জন্য টাইম থাকবে না। সো ভিডিওগুলো দেখা শুরু করো আস্তে আস্তে।
আর যেহেতু তোমরা সবাই তো ডাউনলোডেবল লিংক পেয়েছো নাকি, ডাউনলোড তো সবাই করতে পারছো ভিডিও, পারছো না এমন কেউ আছো? সবাই কি ডাউনলোড করতে পারছো ভিডিও? যেহেতু ডাউনলোড করা যাচ্ছে তাহলে তুমি কিন্তু ডাউনলোডে মানে তুমি এই মুহূর্তে যতটুকু দেখতেছো তুমি তো হচ্ছে মানে পরবর্তীতে আবার রিজিউম করতে পারো দেখাটা, বুঝতে পারছো? তুমি তো পরবর্তীতে মানে তোমার যদি, হ্যাঁ আমাদের ল্যাব ভিডিও গুলো একটু বড় হয়েছে, ল্যাব ভিডিও গুলা মানে হচ্ছে প্রতিটা ভিডিও 1 ঘন্টার মতো। আমার এক্সপেরিমেন্ট 6 এরটা আমি 2 ভাগে করেছি, মানে একটা পার্ট হচ্ছে সিমুলিংক আর একটা সিসুটোল নিয়ে, তারপর হচ্ছে আবার এক্সপেরিমেন্ট 7 এর মধ্যে হচ্ছে স্যার ওভাবে দেখিয়েছেন তোমাদের সবগুলো জিনিসে। তো এরকম করে তোমরা হচ্ছে ভিডিওগুলো একটু দেখো। আর শুরুতেই তো একটা রিভিউ লেকচার দিয়ে দেওয়া হয়েছিল তোমাদেরকে, যাতে অ্যাটলিস্ট যা ভুলে গেছো সেগুলো যাতে একটু রিকল করতে পারো। সো কাইন্ডলি ভিডিওগুলো দেখেন, এটা হচ্ছে আমাদের সাজেশন থাকবে। আর প্রবলেম ফেস করলে আপনার টিচারদেরকে জানান, যে কোনো উপায়ে টিচারদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, মানে অ্যাটলিস্ট টিচারদের কাছ থেকে কোঅপারেশন পাবেন বলে আমরা আশা করতেছি। ঠিক আছে, আমরা টিচাররা কোঅপারেশন করব তোমরা যেখানে হচ্ছে কন্ট্রোল ল্যাব রিলেটেড প্রবলেম ফেস করবে। ওকে, সো আর কেউ কি মানে আপনাদের হচ্ছে ল্যাব রিলেটেড আর কোনো কোশ্চেন আছে কিনা আজকে? এনি মোর কোশ্চেন অন ল্যাব, কন্ট্রোল ল্যাব? ওকে, আমার মনে হচ্ছে যে আসলে ওদের কোশ্চেন নাই আর কি, তো সেক্ষেত্রে এটা কোশ্চেন আনসার সেশন এটা আমরা শেষ করে দেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আরেকটা কোশ্চেন আনসার সেশন হয়তো হবে আর কি, সেটা হচ্ছে ওই যে এক্সপেরিমেন্ট 3-4 এর উপরে ফ্রিকোয়েন্সি রেসপন্সের উপর, সেটা কবে হবে সেটা আমরা জানাই দিব। আর আপনারা প্রজেক্টটা স্টার্ট করা শুরু করেন, যদি ভিডিও না দেখেন চেষ্টা করেন আসলে ভিডিওগুলো দেখার আর কি। কারণ আমরা ফেস টু ফেস ল্যাব নিলে আসলে যেভাবে লেকচার দিতাম, ভিডিওগুলোতেও চেষ্টা করা হয়েছে যে আসলে আমরা একদম এক্সাক্ট, হয়তো সেটা টিচারদের জন্য আনকমফোর্টেবল, কজ আমি যখন আসলে ল্যাপটপের সামনে কথা বলি আমার নিজের কাছে হচ্ছে প্রথম প্রথম আনকমফোর্টেবল লাগতো আর কি, যে আসলে কি মানে জিনিসটা কেমন জানি। তো এখন কিছু করার নেই আর কি, এভাবেই আহ হচ্ছে, এভাবেই ঘটবে আর কি। আপনাদের স্যার আর আমি দুজনে হচ্ছে বইটা মাস্টার্স করতেছি আর কি, তো আমাদের আপনাদের জন্য যেমন জিনিসটা আনইজি, আমাদের জন্য আসলে আনইজি আর কি। এরপরে এটার সাথে এখন অ্যাডজাস্ট করতে হবে, এটা কিছু উপায় করার নেই, আমাদের কাছে তো আর উপায় নেই, বিকল্প কোনো উপায় তো নেই, বিকল্প আসলে কোনো কিছু নেই আর কি। তো আমরা আর চেষ্টা তোমাদের করছি আর অলরেডি কি যে 6 মাসের সেমিস্টার অলরেডি যথেষ্ট দূর গড়িয়েছে, ঠিক আছে? আমরা সেই হিসেবে আর কি আমরা চেষ্টা করছি শেষ মানে এই জন্য অ্যাটলিস্ট ভিডিওগুলো যদি তোমাদেরকে যতটুকু আপনাদের বড় মনে হয় সেক্ষেত্রে এটার একটা সুবিধা আছে, ভিডিও ছোট হলে অসুবিধা বেশি, বাট বড় হলে সুবিধা আরো বেশি। এর কারণ হচ্ছে যদি ভিডিও বড় হয় আপনার কাছে সেখানে আসলে আপনার সেখানে স্কিপ করার অনেক অপশন থাকতেছে, যে আপনার এটা জানেন ওকে আমি এইটুকু আর দেখতেছি না, একটু সামনে গিয়ে দেখি। আর যদি ছোট হইতো তাহলে আপনি যদি কোনো কিছু মানে যে আসলে কিছুই বুঝতো না সে আসলে অনেক কিছু আসলে মিস করে যেত। এই জন্য আমরা চেষ্টা করছি যে আসলে ভিডিওগুলো যাতে এনাফ ইনফরমেশন দিয়ে আসলে ভিডিওগুলো দেওয়া যায় আর কি। এই জন্য ভিডিওগুলোর ডিউরেশন বড় হয়ে গেছে, কোথাও কোথাও 1 ঘন্টা হয়েছে, কোথাও 2 ঘন্টা হয়েছে। এটা আপনাদের সুবিধার জন্যই, এটা আসলে আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি আসলে কোন পোর্শনটুকু ভিডিওর আপনার দেখলে আপনার জন্য ক্লিয়ার হবে আর কোনটা ক্লিয়ার হবে না আর কি। যাই হোক, আপনারা প্রজেক্ট করা শুরু করেন, আমার সাজেশন থাকবে এটা, কোনো প্রবলেম ফেস করলে হচ্ছে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেটার সলিউশন দেওয়ার জন্য। আর যেহেতু আপনাদের কোশ্চেন আনসার সেশন কোনো কোশ্চেন নাই, আর আমরা কোশ্চেন আনসার সেশনটা এখানে শেষ করে দেই আর কি। সবাই আচ্ছা বাই দ্য ওয়ে, কেউ একজন শুরুতে বলেছিলেন রেকর্ডিং করার জন্য, মানে আপনাদের কি? আমি রেকর্ডিং দিয়েছিলাম, মুশফিক কি করছস? আমি তো আপনি দিবেন নাকি? তাহলে তো হইছে। হ্যাঁ আমি রেকর্ড করে রাখছি। তো আপনাদের কি এটা মানে রেকর্ডিং সেশন মানে আপনাদের কি দরকার কিনা? এই সেশনের কোন রেকর্ডিং কি আপনাদের দরকার আছে কিনা? তাহলে হচ্ছে আমরা ফাইল শেয়ার করব। থাকলে ভালো হয়, কারণ জয়েন করতে পারে না, তারা পরবর্তীতে এই সেশন দেখলেও হয়তো অনেক ইস্যু তাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে স্যার এখানে হয়তো অনেক মানে আমরা একদম মানে লাইভ সেশন তো মানে আমরা রাফ অনেক কথাবার্তা মানে আমরা সেশনে যেভাবে ওইভাবেই কথাবার্তা বলছি, সো এটাকে হয়তো এডিট করার টাইম আমাদের হাতে থাকবে না, বুঝতে পারছো? সো মানে অ্যাজ ইট ইজ যেভাবে থাকবে ওইভাবেই হয়তো তোমাদেরকে দিয়ে দেওয়া লাগবে। ওকে, সো তোমরা ওইভাবেই হচ্ছে ওইটাকে মানে নিও, যে হচ্ছে এটা লাইভ সেশন ছিল যেহেতু, তো ওইটা হয়তো তোমাদের ওই যে আমরা ভিডিও লেকচার যেরকম দেই ওইরকম একদম প্রিসাইজলি থাকবে না, কারণ অনেকে অনেক ধরনের কথা বলছে, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে সবকিছুই রেকর্ডিং মানে এই রেকর্ড সেশন থেকে শুরু করে মানে এই আমি যে এন্ড করলাম এই পর্যন্ত সব কথাগুলোই থাকবে, ঠিক আছে? তাহলে
আমরা তোমাদেরকে হচ্ছে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব গুগল ক্লাসরুমে প্রত্যেকের। তো এটাই হচ্ছে। আচ্ছা, কেউ একজন গো স্লোয়ার বলে রেখেছিলেন, আমরা কি বেশি ফাস্টার বলছিলাম কথা এতক্ষণ? মেবি হচ্ছে সিঙ্ক হচ্ছিল না আর কি। এটা হতে পারে যে কারো ইন্টারনেটের একটু ইস্যু থাকলে একটু মাঝে মধ্যে হচ্ছে সিঙ্ক হয় না আর কি। সেক্ষেত্রে রেকর্ড তো আছেই, রেকর্ড আমরা যখন প্রোভাইড করব তখন আশা করি যে ক্লিয়ার হওয়ার কথা আর কি। ওকে, তাহলে মুশফিক এটা আমি শেষ হচ্ছে করি। রেকর্ডিং অফ করে রাখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমরা এটা শেষ করে দিই আর কি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।